আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি 14 নম্বর ক্লাসে, 14th ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিন যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের ক্লাসে আর আগে আমরা বিগত দিনের যে ক্লাস টেস্ট, মানে ক্লাসে যা পড়ানো হয়েছিল সেই বিষয়টাকে আমরা আমরা মতো রিভাইজ করি, দেন আমরা আমাদের ক্লাস মূলত শুরু করি। তো আজকে আমাদের ক্লাস টেস্ট যেটা নেওয়ার কথা সেটা হচ্ছে আমাদের যে বিগত দিনের যেটা ক্লাস ছিল বা পড়া দেওয়া ছিল সেখান থেকে নেয়ার কথা। আজকে যেহেতু 14 নম্বর ক্লাস, 13 নম্বর ক্লাসে যা পড়ানো হয়েছিল সেখান থেকেই তোমাদের ক্লাস টেস্ট নেওয়ার কথা। আচ্ছা, তোমরা অনেকেই কানেক্টেড হয়েছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অনেক আদাব দিয়েছো, আদাব। জানতে চেয়েছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, যদি একটু ঠান্ডা লেগেছে, তারপরও সমস্যা নেই, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো দেখো আমাদের যে আজকের ক্লাস, আজকে আমাদের যে ক্লাস হচ্ছে সেটা 14 নম্বর ক্লাস। 13 নম্বর ক্লাসে আমরা যা পড়েছিলাম সেখান থেকে আমাদের প্রথমত ক্লাস টেস্ট নেওয়ার কথা। তো প্রথমে আমরা একটু দেখি যে আমাদের 13 নম্বর ক্লাস কি ছিল। আচ্ছা হ্যাঁ, 13 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বস, তোমার 121 থেকে 141, অর্থাৎ যার মাধ্যমে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসটা শেষ হয়ে গিয়েছিল। রাইট ফর্ম অফ ভার্বস আমাদের এটা শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা শেষ হয়ে গিয়েছিল। আর বিগত বছরের প্রশ্ন আমরা ডব্লিউএস কোশ্চেন 2007-8 কমপ্লিট করেছিলাম। আমাদের পড়া দেওয়া ছিল অ্যান্টোনিম 121 থেকে 130, আর নোটিশ ছিল 3 এবং 4। তো আশা করি তোমরা সেগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করেছো বা পড়ে রেখেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের 14 নম্বর ক্লাসের যে টার্গেট, আমি আজকে 13 নম্বর ক্লাসের ক্লাস টেস্টটা নিচ্ছি না, ক্লাস টেস্টটাকে আজকে স্কিপ করছি। আজকে 14 নম্বর ক্লাসে সরাসরি চলে যাচ্ছি। আমাদের 14 নম্বর ক্লাসের বিষয়বস্তু ছিল আর্টিকেল এ এবং এন। আমরা জানি আর্টিকেল তিনটা, সেটা হচ্ছে এ এন দি, আর ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, আরেকটার ব্যবহার হচ্ছে ক্রস। তো ক্রস আমাদের অনার্সে খুব একটা আসে না, তারপর ক্রস ব্যাপারটা একটু জানতে হবে বা একটু শিখতে হবে, সেটা আমরা শিখবো। তো আজকে টার্গেট যেটা সেটা হচ্ছে আমাদের আর্টিকেল, তোমার এ এবং এন। আর বিগত বছরের প্রশ্ন ডব্লিউএস কোশ্চেন 19-20 আমাদের এই পাশে পড়া আজকে টার্গেট হচ্ছে অ্যান্টোনিম 141, 131 থেকে 141, আর অ্যাডভার্টাইজমেন্ট অল অনেক পড়া আমাদের আজকে আছে। প্রথমত আর্টিকেল, দ্বিতীয়ত হচ্ছে তোমার ডব্লিউএস কোশ্চেন, তারপরে হচ্ছে অ্যান্টোনিম, অ্যাডভার্টাইজমেন্ট। তো প্রথমে আমরা আর্টিকেল দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করি। তো দেখো সবাই, বইটা বের করো, যাদের কাছে বই আছে, আর যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রথমত হ্যাঁ, একটু জ্বর ঠান্ডা আছে আর কি, অসুস্থ আছি, সমস্যা নেই আলহামদুলিল্লাহ, তেমন কিছু না। আচ্ছা দেখো, আর্টিকেলটা হচ্ছে তোমার বেসিক ডিসকাশনটা আগে একটু বলি। আর্টিকেল জিনিসটা হচ্ছে কি বলো, পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলটা পরে বসে মূলত হচ্ছে নাউনের জন্য। কার জন্য? নাউনের জন্য। আর অর্থাৎ যে সকল শব্দ দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলা হয়। মূলত আর্টিকেল দিয়ে কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয়। তো আমরা আর্টিকেল হচ্ছে তিনটা, সেটা হচ্ছে আমাদের একটু অর্থটা জানতে হবে। অর্থ জানলে আর্টিকেল করাটা খুবই সহজ হয়ে যায়। সেটা হচ্ছে এ অথবা এন হচ্ছে মানে একটি, এক বা একটি। একটু নোট করে রাখবে, এটা সবাই জানো, তারপর একটু নোট করে রাখলে হবে কি আমাদের আর্টিকেলের শূন্যস্থানটা করতে সুবিধা হবে। তো সরি, এ অথবা এন মানে হচ্ছে এক অথবা একটি। আর দি শব্দের অর্থ হচ্ছে তোমার টি টা খানা খানি, টিটা খানা খানি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অর্থটা জানলে আর্টিকেলটা করা সহজ হয়ে যায়, ঠিক আছে। তো এক অথবা একটি প্রকাশ করলে হচ্ছে তোমার কি বলো, এক অথবা একটি প্রকাশ করলে এ অথবা এন।
আর তোমার নির্দিষ্ট করে বোঝালে বা টিটা খানাখানি অর্থে দি ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের শূন্যস্থান করার প্রথম শর্ত বা প্রথম তথ্য, যে তথ্যটা আমাদের জানতেই হবে। আচ্ছা, আর্টিকেল দুই প্রকার, যথা ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে যেটা নির্দিষ্ট করে বোঝায়, ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল যেটা, সেটা হচ্ছে তোমার এ এবং অ্যান। ডেফিনিট ইনডেফিনিটের ব্যাপারটা আমরা যদি একটা প্যাসেজের মাধ্যমে একটু বুঝি, তাহলে খেয়াল করো সবাই, একটা গল্প পড়ছি আমি। ওয়ান্স দেয়ার লিভড আ কিং। একদা এক রাজা ছিলেন। দা কিং, রাজা টি, মানে দেখো ওই যে টিটা খানাখানি নির্দিষ্ট করে বোঝানোর জন্য। তো ওয়ান্স দেয়ার লিভড এ কিং, একদা এক রাজা ছিলেন। দা কিং, রাজা টি, ডিড নট লাইক ফিজিক্যাল লেবার। রাজাটি শারীরিক পরিশ্রম পছন্দ করতেন না। সো হি বিকেম বাল্কি, বাল্কি মানে হচ্ছে মোটা, তিনি মোটা হয়ে গেলেন। হি কল্ড ইন আ ডক্টর, তিনি একজন ডাক্তার ডাকলেন। দা ডক্টর, ডাক্তার টি, ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, ডাক্তার কোনো ওষুধের কথা বলেন নাই। রাদার হি অ্যাডভাইসড দ্য কিং, বরং সে রাজাটিকে পরামর্শ দিয়েছিলেন টু ডু ফিজিক্যাল লেবার, শারীরিক অনুশীলন করার জন্য। তোমরা একটু সবাই অর্থটার দিকে খেয়াল করো। আমরা মূলত আর্টিকেল করার জন্য আমাদের যে মূল মন্ত্র সেটা হচ্ছে অর্থ। অর্থটা হচ্ছে খুবই সিম্পল অর্থ, সেটা হচ্ছে এ অথবা এন মানে এক অথবা একটি। আর দি মানে হচ্ছে টিটা খানাখানি। তাহলে তুমি অর্থটা যদি মিলিয়ে শূন্যস্থান করার চেষ্টা করো, তোমার দুই থেকে তিনটা এমনিতেই হয়ে যাবে। যেমন ওয়ান্স দেয়ার লিভড এ কিং, একদা ছিলেন এক রাজা, এখানে এক অর্থ প্রকাশিত হয়েছে, রাইট? যখন আমার প্রথম প্রকাশিত বা প্রথমে বলা রাজার কথার পরে ওই রাজাকে আমি দ্বিতীয়বারে নির্দিষ্ট করে বলেছি, তখন কিন্তু আমাকে দি ব্যবহার করতে হয়েছে। যেমন আমি প্রথমে বলেছিলাম ওয়ান্স দেয়ার লিভড আ কিং, এক ছিলেন এক রাজা। দা কিং মানে রাজা টি, খেয়াল করো সবাই, রাজা টি। এবার কিন্তু এই যে একটু আগে যে রাজাটার কথা বলেছিলাম, প্রথমবার উল্লেখ করলে অনির্দিষ্ট হয়, কিন্তু দ্বিতীয়বার উল্লেখ করলে ওই রাজাটা নির্দিষ্ট হয়ে যায়। তো রাজা টি, তবে নির্দিষ্ট অনির্দিষ্ট ডিপেন্ড করে অর্থের উপর। তোমরা অর্থটাকে একটু ভালো করে বুঝে নেবে, অর্থটা মিলিয়ে দেখবে অর্থ মেলে কিনা। তারপর তুমি শূন্যস্থানের ডান দিবে যে এখানে এ বসবে নাকি দা বসবে, এ অ্যান বসবে নাকি দা বসবে। এটা সম্পূর্ণ অর্থের উপর ভিত্তি করে একটু খেয়াল করবে, তাহলে বসাতে সুবিধা হবে। যেমন ওয়ান্স দেয়ার লিভড এ কিং, একদা ছিলেন এক রাজা। দা কিং, রাজা টি, ডিড নট লাইক ফিজিক্যাল লেবার, রাজাটি শারীরিক পরিশ্রম পছন্দ করতেন না। সো হি বিকেম বাল্কি, তিনি মোটা হয়ে গেলেন। হি কল্ড ইন আ ডাক্তার, তিনি একজন ডাক্তার ডাকলেন। দেখো অর্থটা মিলিয়ে দেখো, একজন ডাক্তার ডাকলেন। এবার রাজা ডাক্তারটিকে যদি নির্দিষ্ট করে বলি, দা ডক্টর, ডাক্তার টি, ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, ডাক্তারটি কোনো মেডিসিনের কথা বলেন নাই। রাদার হি অ্যাডভাইসড দা কিং, বরং তিনি রাজার টিকে, ওই যে টিটা খানাখানি, ওই যে নির্দিষ্ট রাজা, ওই যে রাজার কথা প্রথমে আমি বলেছিলাম যে এক ছিল এক রাজা, সেই রাজাটিকে তিনি পরামর্শ দিয়েছিলেন টু ডু ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রম করার জন্য। তাহলে আমাদের আর্টিকেলের যে বেসিক কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে তোমার আর্টিকেল হচ্ছে তোমার নাউনকে মূলত নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে নির্দেশ করে। আর্টিকেল তিনটা, সে হচ্ছে এ, এন, দি। এ অথবা এন দিয়ে এর অর্থ হচ্ছে এক অথবা একটি, আর দি মানে টিটা খানাখানি। এ অথবা এন অনির্দিষ্টভাবে প্রকাশ করে, দি হচ্ছে নির্দিষ্টভাবে প্রকাশ করে। তার জন্য এ অথবা এন কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, দি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এই হচ্ছে আমাদের আর্টিকেলের বেসিক কনসেপ্ট, মানে মূল ধারণা। যে মূল ধারণা থেকে আমরা 1 থেকে 2 নম্বর অবশ্যই পেতে পারি, এবং এই মূল ধারণার উপর ডিপেন্ড করেই আমাদের শূন্যস্থান পূরণ করতে হয়। তবে আর্টিকেল এ এবং এন এবং দি কোথায় কোথায় বসে, অর্থের পাশাপাশিও, অর্থ জানার পাশাপাশিও, অর্থ বলতে এ অথবা মানে এন মানে এক অথবা একটি, আর দি মানে টিটা খানাখানি, এই অর্থটুকু জানলেই মোটামুটি শূন্যস্থান করা যায়। তবে ইন্ডিভিজুয়াল বা পৃথকভাবে কিছু এ এন দি এর সূত্র রয়েছে বা ব্যবহারের নিয়ম রয়েছে, আমাদের সেটা জানতে হবে। আমি একটু সেই দিকে যাই। প্রথমে আমরা আজকের ক্লাসে আমরা এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোথায় এ বসে আর কোথায় এন বসে। এ এবং এন বসানোর যে পার্থক্য, সেটাই আমরা মূলত আজকে শিখবো বলতে তোমরা জানো এটা, তোমরা ছোটকাল থেকে এগুলো পড়ে এসেছো, বাট এখন একটু রিভাইজ করা বা একটু পুনরায় স্মরণ করা, ব্যাপারটা এরকম।
আচ্ছা দেখো, এ এবং অ্যান ব্যবহারের সাধারণ নিয়মাবলী। আমাদের এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, আমি ছক আকারে দেখিয়েছি। বইতে যদিও ছকটা দেওয়া নেই, ছকটা আমি কালকে আপডেট করেছি। বইতে মানে রুল আকারে লেখা রয়েছে, তো সমস্যা নেই, মিলিয়ে পড়ো সবাই। প্রথমে দেখো এ অথবা অ্যান এর ব্যবহারটা। এর কোথায় বসে, অ্যান কোথায় বসে। কোন শব্দের প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয় তাহলে ওই শব্দের পূর্বে এ বসে। তোমাদের এই বয়সে এসে হয়তো সম্ভবত কনসোনান্ট, আশা করি কনসোনান্ট ভাওয়েলকে চিনিয়ে দেওয়া লাগবে না। তারপরও মনে আছে কিনা দেখো, আমরা দেখি যে ইংরেজি 26টি অ্যালফাবেটের মধ্যে মানে বর্ণমালার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কনসোনান্ট। 5টি ভাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ। এ, ই, আই ও ইউ, এই 5টি হচ্ছে তোমার ভাওয়েল। তাহলে এ, ই, আই ও ইউ বাদে বাকি যে 21টা রয়েছে, বি, সি, ডি, এফ, জি, এইচ, কে, এল, এম, এন, পি, সরি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, এইগুলো হচ্ছে তোমার কনসোনান্ট। তো কনসোনান্টের দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেই শব্দের পূর্বে আমরা কি বসাবো, এ বসাবো। তাহলে রুল নাম্বার 1 এর যে বিষয়বস্তুটা, কোন শব্দের প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয় তাহলে ওই শব্দের পূর্বে কি বসাতে হবে, অ্যান বসাতে হবে। যেমন দেখো, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা শুরু হয়েছে এস দিয়ে, তাহলে এস নিশ্চয়ই একটা কনসোনান্ট, দ্যাটস ওয়াই আই এম আই স্টুডেন্ট। হি ইজ আর টিচার, তিনি একজন শিক্ষক, তাহলে আর টিচার এখানে এ বসেছে, যেহেতু টিটা কনসোনান্ট। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা হচ্ছে একটি বড় নদী, এখানে এ বসেছে, এর কারণ হচ্ছে এটা বি দিয়ে শুরু হয়েছে। তো আমরা মনে রাখবো, কনসোনান্ট দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেই সকল শব্দের পূর্বে আমরা এ বসাই। পক্ষান্তরে কোন শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, মানে এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হয়, তাহলে ওই শব্দের পূর্বে আমাদেরকে অ্যান বসাতে হয়। যেমন মিস্টার কামাল ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ারের ইটা ভাওয়েল, তার জন্য অ্যান বসেছে। হি রোট অ্যান অ্যাপ্লিকেশন, তিনি একটি দরখাস্ত লিখেছিলেন, তাহলে একটি দরখাস্ত। দেখো হ্যালো, নেটে কি সমস্যা হচ্ছে? আচ্ছা দেখি নেটে কি সমস্যা। হ্যালো, আচ্ছা দেখি, হ্যালো, নেটে কি সমস্যা? হুম, আচ্ছা এখন কি সমস্যা? আমাদের ওয়াইফাইতে কোনো সমস্যা নেচ্ছে না, আচ্ছা গেল আমার, আমি ক্লাস করতে পারছি না, প্রথম থেকে নেটের অনেক সমস্যা। আচ্ছা এখন কি সমস্যা? আমাদের ওয়াইফাইতে কোনো সমস্যা নেচ্ছে না, আচ্ছা গেল আমার, আমি ক্লাস করতে পারছি না, প্রথম থেকে নেটের সমস্যা। আচ্ছা দেখো তাহলে, তাহলে যে কথা বলছিলাম মানে হচ্ছে তোমার আর্টিকেলের যে ব্যাপারটা আবার একটু প্রথম থেকে বলি, তোমরা যারা হচ্ছে এখন এতক্ষণ দেখতে পারোনি, আবার একটু বলছি যে এ এবং এন এর পার্থক্য, এ এবং এন ব্যবহারের সাধারণ নিয়মাবলী, যে পার্থক্যটা সেটা আমাদের প্রথম জানতে হবে। এ কোথায় কোথায় বসে আমরা জানি, সাধারণত ইংরেজি বর্ণমালায় 26টি অক্ষরের মধ্যে
26টি লেটারের মধ্যে আমাদের তোমার এ কোথায় বসে অ্যান কোথায় বসে আমরা জানি। লেটার হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে তোমার ভাওয়েল এবং কনসোনান্ট। তো তোমাদের এই বয়সে এসে ভাওয়েল কনসোনান্ট চিনিয়ে দেওয়ার বোধহয় প্রয়োজনীয়তা নেই। তারপর একটু স্মরণ করার বিষয় যারা ভুলে গেছো, ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই ও ইউ। বাকি 21টি অর্থাৎ তোমার বি, সি, ডি, এফ, জি, এইচ, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই যে 21টি, এই 21টি হচ্ছে তোমার কনসোনান্ট। এই 21টি দিয়ে যদি মনে করো 21টি যে কোনোটি দিয়ে যদি কোনো একটা শব্দ শুরু হয়, সেই শব্দের ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে এ। পক্ষান্তরে 5টি দিয়ে অর্থাৎ এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হলে সেই শব্দের পূর্বে আমাকে বসাতে হবে অ্যান। উদাহরণস্বরূপ, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। খেয়াল করে এখানে এ কেন বসলো, এর কারণ হচ্ছে এসটা হচ্ছে কনসোনান্ট, মানে হচ্ছে ওই যে 21টা, ওই 21টার এস 21টার ভিতরে রয়েছে। তার জন্য কনসোনান্ট দিয়ে শুরু হওয়ার কারণে এ বসেছে। আবার হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, এখানে এ বসেছে কেন? টিটা হচ্ছে তোমার কনসোনান্ট, তার জন্য এ বসেছে। আবার দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী, বড় নদী, তার জন্য এখানে কি বসেছে তোমার এখানে এ বিগ রিভার, তার জন্য তোমাকে বিটা হচ্ছে কনসোনান্ট, তার জন্য তোমাকে এ বসাতে হয়েছে। সো যদি বাক্য শব্দটি কনসোনান্ট দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে হচ্ছে তোমার বসাতে হবে এ, আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে বসাতে হবে অ্যান। যেমন মিস্টার কামাল ইজ অ্যান ইঞ্জিনিয়ার, জনাব কামাল সাহেব হচ্ছেন একজন প্রকৌশলী, তাহলে ইঞ্জিনিয়ারের ইটা কিন্তু তোমার ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তার জন্য তোমাকে অ্যান বসাতে হয়েছে। হি রোড অ্যান অ্যাপ্লিকেশন, তিনি একটি অ্যাপ্লিকেশন লিখেছিলেন, এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু এ দিয়ে শুরু হয়েছে, তার জন্য অ্যান বসেছে। তো প্রথম যে সূত্রটা, তার মূল কথা হচ্ছে কনসোনান্ট দিয়ে শুরু হলে এ, আর ভাওয়েল অর্থাৎ এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হলে তোমাকে বসাতে হবে অ্যান। একেবারে প্লেন কথা, ছোটকাল থেকে এটা জেনে এসেছি। এবার দেখো, সরি নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দেখো রুল নাম্বার 2 তে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 21টি কনসোনান্টের মধ্যে 21টি কনসোনান্টের মধ্যে আমাদের হচ্ছে তোমার একটা কনসোনান্ট ব্যতিক্রম। আমরা জানি 21টি কনসোনান্ট আমাদের রয়েছে। আচ্ছা, 21টি কনসোনান্টের মধ্যে আমাদের একটা কনসোনান্ট ব্যতিক্রম, সেটা হচ্ছে এইচ। 21টি কনসোনান্টের আগেই তোমার এ বসে, কিন্তু এইচ এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যাপার রয়েছে। এইচটা একটু মানে ঘাটতারা, মানে এইচটা একটু ব্যতিক্রম। তো সেটাকে কি হলো, মানে এইচ এর ক্ষেত্রে কি বসে, দেখো এইচ এর উচ্চারণটা হ এর মতো হলে এ বসে। এইচ এর উচ্চারণটা যদি হ এর মতো হয় তাহলে তোমাকে এ বসাতে হবে, আর যদি এইচ এর উচ্চারণটা সরেয়া সরেয়ার মতো হয় তাহলে তোমাকে অ্যান বসাতে হবে। ওকে, তাহলে দেখো এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো হয় তার আগে এ বসে, আর এইচ এর উচ্চারণ সরেয়া সরেয়ার মতো হলে অ্যান বসে। যেমন হি স্টেইড ইন এ হোটেল, এই শব্দটিতে এইচ এর আগে কিন্তু এ বসেছে, কিন্তু মিস্টার এক্স ইজ অ্যান অনারেবল পারসন, মিস্টার এক্স সাহেব একজন সম্মানীয় ব্যক্তি, এখানে দেখো এইচ এর আগে অ্যান বসেছে। পার্থক্যটা কোথায় বা কেন এখানে বসলো এ অথবা অ্যান? পার্থক্যটা হচ্ছে তোমার এ হচ্ছে তোমার হোটেল, এখানে হয়ের মতন উচ্চারণ, তার জন্য এ বসেছে। আর এখানে হচ্ছে অ্যান বসেছে কারণ হচ্ছে সরেয়া সরেয়ার মতন উচ্চারণ, অনারেবল, তার জন্য তোমাকে বসাতে হয়েছে অ্যান অনারেবল পারসন। ক্লিয়ার? তো এইচ এর উচ্চারণটা আমাদেরকে মনে রাখতে হবে, এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে এ বসে, আর এইচ এর উচ্চারণ সরেয়া সরেয়ার মতন হলে অ্যান বসে। এবার আসো আমাদের ভাওয়েলের আগে, মানে এ, ই, আই ও ইউ, এই 5টি ভাওয়েলের আগে আমরা অ্যান বসাই, ঠিক আছে, কিন্তু 5টি ভাওয়েলের মধ্যে 2টি ভাওয়েল ব্যতিক্রম। যদি একটু অবিচার হয়ে গেল, মানে 21টি কনসোনান্টের ভিতর মাত্র একটা কনসোনান্ট ব্যতিক্রম, মানে এইচ।
আর 5টা মাত্র ভাওয়েল, এই 5টা ভাওয়েলের মধ্যে আবার 2টা ব্যতিক্রম, এটা অবিচার হয়ে গেল। তারপর দেখো অবিচার মানে ভাওয়েলের ব্যতিক্রম একটু বেশি হয়ে গেল। ভাওয়েল 5টা, তার ভিতর থেকে 2টাই ব্যতিক্রম, 2টাই ঘাট তারা, 2টাই হচ্ছে দ্বৈত চরিত্র, 2টারই ক্যারেক্টার ঠিক নাই, সেটা হচ্ছে 2 রকমের ক্যারেক্টার। সেটা কি বলো? ইউ এবং কি ও। ইউ এবং ও, ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এ বসে। আচ্ছা, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসে, আর ইউ এর উচ্চারণ যদি সরেয়া সরার মতন হয় তাহলে এন বসে। যেমন হি স্টাডিজ ইন এ ইউনিভার্সিটি, খেয়াল করে দেখো এই ইউ এর আগে এ বসেছে, এর কারণ হচ্ছে এই ইউটার উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, তাহলে ইউ এর মতন উচ্চারণ। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে হি ইজ ড্যাশ ইউনিক ম্যান, তিনি একজন অসাধারণ মানুষ, দেখো এখানে এই ইউর আগে কি বসবে? এ বসবে। কেন? ইউনিক, এখানে ইউ এর উচ্চারণটা কিন্তু ইউ, রাইট? তো ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তোমাকে এ বসাতে হবে। আর যদি ইউ এর উচ্চারণটা দেখা যায় সরেয়া সরেয়ার মতন হয়েছে তাহলে তার আগে অ্যান বসাতে হবে। তাহলে ক্রো ইজ অ্যান আগলি বার্ড, তাহলে দেখো তো তোমরা 2টা ইউ, একটা ইউ এর আগে বসেছে এ আর আরেকটা ইউ এর আগে বসেছে অ্যান, তাহলে তোমার ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এ বসে, আর যদি ইউ এর উচ্চারণ সরেয়া সরের মতন হয় তাহলে অ্যান বসে। ক্লিয়ার গেল এটা। আরেকটা ব্যতিক্রম আছে ভাওয়েলের মধ্যে, সেটা হচ্ছে ও। ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে বসে এ, আর ও এর উচ্চারণ যদি সরেয়া সরের মতন হয় তাহলে বসে এন। আচ্ছা, যেমন হি ইজ আ ওয়ান আইড ম্যান, তিনি একজন এক চোখওয়ালা মানুষ। এখানে এই দেখো ও, ওর আগে এ বসলো, কেন বসলো? ওর উচ্চারণ হচ্ছে ওয়া, ওয়া, ওয়ান, ওয়া। আচ্ছা, তো কুকু ইজ অ্যান অকেশনাল বার্ড, কুকু হচ্ছে একটি মানে কোকিল হচ্ছে একটি সিজনাল পাখি বা মানে অকেশনাল বার্ড। তো এখানে এই ওর আগে এন বসলো, কেন? দেখো তো ওর উচ্চারণটা সরেয়া সরেয়া। এখন এই ছোট্ট বিষয়গুলো মনে থাকবে কিনা আবার একটু বলি। তোমরা যদি সহজে মনে রাখতে চাও, সহজ মনে রাখার সিস্টেমটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, সব ক্ষেত্রেই কিন্তু সরেয়া সরেয়ার উচ্চারণটা এন, এইটা কিন্তু কনস্ট্যান্ট বা এটা কিন্তু সব জায়গায় একই, তাই না? দেখো তো একটু সরেয়া সরেয়ার উচ্চারণটা কি বলো? এন। সরেয়া স্বরের মতন উচ্চারণ এলে কি বসবে? এন। বাকি ক্ষেত্রে এ। একেবারে সহজ যদি টেকনিকে মনে রাখো, জাস্ট এই কথাটুকু মনে রাখবা, যখন তুমি একটু কনফিউশনে পড়ে যাবে কোনটা কি বসবে, শুধু মনে রাখবা সরেয়া স্বরের মতন উচ্চারণ হলেই, মানে এই সকল ক্ষেত্রে সরেয়া স্বরের মতন উচ্চারণ হলেই এন বসবে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি, এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে এ বসে, এইচ এর উচ্চারণ যদি সরেয়া স্বরের মতন হয় তাহলে এন বসে। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসে, ইউ এর উচ্চারণ যদি সরেয়া স্বরের মতন হয় তাহলে এন বসে। ও এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তাহলে এ বসে, ও এর উচ্চারণ সরেয়া স্বরের মতো হলে এন বসে। একেবারে সহজে কিন্তু এভাবে মনে রাখা যায়। আচ্ছা, তাই হচ্ছে আমাদের রুল নাম্বার 2 গেল। এরপর আসো রুল নাম্বার 3 তে একটু বলবো। রুল নাম্বার 3 তে কি বলেছে? সংক্ষিপ্ত শব্দের শুরুতে যদি উচ্চারণ কনসোনান্টের মতো হয় তবে শব্দের পূর্বে এ বসে, আর সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের শুরুতে যদি ভাওয়েল এর মতো হয় তবে তার পূর্বে এন বসে। মূল মূল কথা হচ্ছে, তোমার মনে করো সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে যদি মনে করো আহ সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে শব্দটি কি দিয়ে শুরু হলো এটা দেখা যাবে না, এর উচ্চারণটা দেখতে হবে। যেমন তুমি যদি বিসিএস, বিসিএস, বিসিএস এই কথাটা বাংলায় উচ্চারণ করো তাহলে প্রথমে কিন্তু বি চলে আসছে, দেখো উচ্চারণে প্রথমে কি চলে আসছে? বিসিএস, বি চলে আসছে না? আবার এই শব্দটা যদি উচ্চারণ করো যে হি ইজ ড্যাশ এম এ, এম এ, এম এ, তো এম এ উচ্চারণ করতে প্রথমে কি চলে আসছে? মনে 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 খেয়াল করো, প্রথমেই কি চলে আসছে? এম এ, এ চলে আসছে না? যেমন এফ আর সিএস, এফ আর সিএস টা উচ্চারণ করো এফ আর সিএস, তাহলে এ চলে আসছে মনে মনে, তাই না? অনুরূপ ভাবে আমি যদি তোমাদেরকে আরো বলি যে জে এস সি, জে এস সি, যেমন হি ইজ আর জে এস সি স্টুডেন্ট, তোমরা খেয়াল করো এই জে এস সি এর উচ্চারণটাকে দেখো প্রথমে কি চলে আসছে? উচ্চারণে জে চলে আসছে। তুমি যদি বলো যে হি ইজ ড্যাশ এসএসসি স্টুডেন্ট, সে একজন এসএসসি ছাত্র, তাহলে এসএসসি টা উচ্চারণ করো প্রথমে কিন্তু কি চলে আসছে? এসএসসি স্টুডেন্ট, এ চলে আসছে, তাই না? তার মানে আমরা দেখবো যে উচ্চারণের প্রথমে যদি কনসোনান্ট চলে আসে তাহলে তার আগে কি বসবে? এ বসবে। যেমন হি ইজ এ বিসিএস, তার জন্য এ বিসিএস।
হি ইজ এ জেএসসি স্টুডেন্ট, এখানে জে চলে আসছে প্রথমে। পক্ষান্তরে যদি সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের প্রথমেই ভাওয়েল চলে আসে, যেমন হি ইজ অ্যান এম এ, তিনি একজন এম এ, এম এ এর উচ্চারণ প্রথমে এ চলে আসছে। এভারসিয়ার্স এর উচ্চারণে প্রথমে এ চলে মানে এ চলে আসছে, তখন অ্যান বসছে, মানে ভাওয়েল চলে আসছে আর কি। যেমন হি ইজ ড্যাশ এসএসসি স্টুডেন্ট, এখানে এসএসসি দেখো প্রথমে ভাওয়েল চলে আসছে মনে মনে, তার জন্য অ্যান এসএসসি স্টুডেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আহ তো এই হচ্ছে আমাদের আর্টিকেলের যে নিয়মের ব্যাপারটা। তো আমরা তিনটি নিয়ম আর্টিকেলে পড়েছি, তিনটি নিয়ম আবার একটু রিভাইজ করি। প্রথম সূত্রটা বা প্রথম নিয়মটা হচ্ছে একেবারে প্লেন নিয়ম, সেটা হচ্ছে ছোটকাল থেকে আমরা পড়ে আসতেছি যে কনসোনান্ট দিয়ে শুরু হলে এ বসে, ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসে। এটা হচ্ছে আমাদের ছোটকালের নিয়ম, ছোটকাল বা বড়কাল সব কালের নিয়ম আমরা পড়েছি। রুল নাম্বার 2 তে এইচ, এইচ এর উচ্চারণ যদি স্বরেয়া মানে হয়ের মতো হয় তাহলে এ বসে, এইচ এর উচ্চারণ যদি স্বরেয়া স্বরের মতন হয় তাহলে অ্যান বসে। আর কনসোনান্টের ভিতর একটা ব্যতিক্রম, ভাওয়েলের ভিতর ব্যতিক্রম দুইটা ভাওয়েল ব্যতিক্রম, ইউ এবং ও ব্যতিক্রম। তো ইউ এর উচ্চারণ যদি স্বরেয়া ইউ এর মতো হয় তাহলে এ বসে, আর স্বরেয়া স্বরের মতো হলে অ্যান বসে। ওটাও ব্যতিক্রম, ও এর উচ্চারণ ওয়া হলে এ বসে, আর স্বরেয়া স্বরের মতো হলে অ্যান বসে। এটা গেল রুল নম্বর 2। এবার রুল নম্বর 3 তে যেটা বলেছিলাম, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমাদেরকে সংক্ষিপ্ত শব্দের উচ্চারণটা দেখতে হবে, উচ্চারণের প্রথমে কে আসছে। প্রথমে যদি ভাওয়েল আসে তাহলে অ্যান বসবে, প্রথমে যদি কনসোনান্ট আসে তাহলে এ বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের সূত্র না, জাস্ট একটু মনে রাখার ব্যাপার, যেহেতু আমরা শূন্যস্থান পূরণ করব। এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কিছু কিছু ফ্রেজ রয়েছে। এই ফ্রেজগুলো আমাদের সামনে যখন আসে তখন নির্দিষ্টভাবেই সেখানে এ অথবা অ্যান বসে, ওই জায়গাটিতে কখনো দি বা ক্রস কখনোই বসে না। এর জন্য আমি লিখেছি এই কথাটি মনে রেখো, এই কথাটি মনে রেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার সময়। আচ্ছা, তো এই কথাটি মনে রেখো, মানে এই কথাগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে এ ফিউ, এটা একটা ফ্রেজ। এ ফিউর আগে সবসময় মানে ফিউর আগে সবসময় এ বসবে। এ লিটল, এ গুড ডিল, আ গ্রেট ডিল, আ লট অফ, ইন এ বডি, ইন এ হারি। দেখো তোমাদের বইতে আছে, ইন এ নাটশেল, ইন এ ফিক্স, সাস এ অথবা অ্যান, আ মাস্ট, আ হান্ড্রেড, কাপেল, স্কোর, থাউজেন্ড, মিলিয়ন। হোয়াট এর পর সবসময় এ অথবা অ্যান বসে অ্যাকর্ডিং টু দ্য রুলস। তো এই হচ্ছে আমাদের আর্টিকেলের মোটামুটি 3টি সূত্র, সাথে কিছু মুখস্থ করা ফ্রেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষায় আর্টিকেল অত্যন্ত সহজ একটি আইটেম। তবে অত্যন্ত সহজ আইটেম হলেও এখানে আমরা 5-এ 5 খুব একটা পাই না। আমাদের এই আইটেমটিতে বাজেট হচ্ছে 3 থেকে 4। আমরা খুবই সহজ একটি আইটেম হলেও খুবই রূঢ় সত্য কথা হচ্ছে এখানে আমরা 5-এ 5 পাওয়াটা একটু টাফ হয়ে যায়, অনেকে পায় না, কেননা এটা স্যারের হয়তো অ্যান্সারের সাথে আমাদের মেলে না। কারণ এই আর্টিকেল এমন একটা আইটেম যেখানে অনেক রকমের উত্তর হতে পারে, তোমার এমন এমন অপশন থাকবে যেখানে তুমি হয়তো ভেবেছো যেটা সেটাও হয়, আবার অন্য কেউ যেটা ভেবেছে সেটাও হয়। তো এই যে এম্বিগুয়াস জায়গা বা দ্ব্যর্থক যে জায়গাগুলো আছে, সেটা যদি স্যারের সাথে তোমার উত্তর না মেলে তাহলে দু একটা কাটা যেতেও পারে। আবার যদি স্যারের কাছে বিকল্প উত্তর থাকে তাহলে তো নিশ্চয়ই সেটা মিলে যাবে। তো সেটা হচ্ছে আমি যেটা বলবো আমার অভিজ্ঞতার আলোকে, তোমরা আর্টিকেলে হয়তো 5-এ 5 তোমরা অনেকেই সহজ হওয়া সত্ত্বেও 5-এ 5 অনেকেই পায় না। যদি 5-এ 5 পেয়ে যাও তাহলে মনে করবে বোনাস, কিন্তু মূলত আমাদের টার্গেটটা মনে করতে হবে 3 থেকে 4। তো যাই হোক, আমাদের 3 থেকে 4ই আর্টিকেলের টার্গেট। বেশি যদি পাই, মানে 5 যদি পাই তাহলে তো খুব ভালো, সেটা বোনাস ব্যাপার। তো আর্টিকেল অনেক সহজ হওয়া সত্ত্বেও অনেকে কিন্তু পূর্ণাঙ্গ নম্বর পায় না। এনিওয়ে, আমি তোমাকে 5টা আর্টিকেল এখন এক্সারসাইজ দিচ্ছি, তোমরা 5টি আর্টিকেল করে ফেলো। প্রথমে 3টি আর্টিকেল করো, 1 2 3, এই 3টা করো। আমি সময় দিচ্ছি তোমাদেরকে 3 মিনিট। খাতায় উত্তর লেখো, 1 2 3, 1 2 3। এই 3টি আগে করো, তারপরে আর দুটো করাচ্ছি। হ্যাঁ, নুরুল আমিন, সাহিত্য প্রেমী আমি। আচ্ছা, থ্যাংক ইউ। সাহিত্য প্রেমী তো নিশ্চয়ই আমার আমি সাহিত্যের ছাত্র, ইংরেজি ডিপার্টমেন্টে সাহিত্যের স্টুডেন্ট আমি, এবং আমার বেশ কিছু বইও আছে বাজারে সাহিত্যের, ইংরেজি কবিতার বইও আছে একটা। 2017 সালের বই মেলায় বের হয়েছিল, বইয়ের নাম হচ্ছে রেমিনিসেন্স। ইংরেজি কবিতার বই, 29টি কবিতা আছে। রেমিনিসেন্স আমার প্রথম কবিতার বই। তো যাই হোক, সাহিত্য নিয়ে কাজ করি, সাহিত্যকে ভালোবাসি, অনেক সাহিত্য সংগঠনের সাথেও জড়িত আছি। এই আর কি, পড়ালেখা করানোর পাশাপাশি সাহিত্যটা অনেক প্রিয় একটি জায়গা। আচ্ছা, দেখো সবাই একটু করে ফেলো।
হ্যাঁ, এখানে বাংলা সাহিত্যের স্টুডেন্ট রয়েছে, থ্যাংক ইউ। বাংলা তো সাহিত্য, মানে রস আস্বাদনের সাহিত্য, অনেক ভালো সাহিত্য বাংলায়, বেশ ভালো বিষয় আছে, থ্যাংক ইউ। তো সবাই 3 মিনিটের মধ্যে আমাদের উত্তরগুলো করে ফেলো। বাংলা সাহিত্য অনেক চমৎকার, তার থেকে আসলে আমার মাতৃভাষা বাংলা, বাংলা সাহিত্য তো অনেক বড় বিশাল ব্যাপার। তবে ইংরেজি সাহিত্যটা আমার কাছে মনে হয় আরো বেশি সুইট, যেহেতু আমি এটা বোধহয় আমি বলি এই কারণে যে আমি ইংরেজি পড়েছি তাই বেশি। বাংলা সাহিত্য থেকে ইংরেজি সাহিত্য তো বেশি পড়তে হয়েছে, মানে যেহেতু এটা আমাদের সাবজেক্ট ছিল, তার জন্য ইংরেজি সাহিত্যে তো গভীরে গিয়েছি মোটামুটি যতটুকু পারি। তো ইংরেজি সাহিত্যটা অনন্য, অসাধারণ একটা সাহিত্য আর কি। বাংলা সাহিত্য তো নিজের বাংলা ভাষা হিসেবে যতটুকু পড়ি, কিন্তু ইংরেজিটা বোধহয় বেশি পড়েছি। থ্যাংক ইউ। বাংলা সাহিত্যের অনেক স্টুডেন্ট আছো, আম, যারা সাহিত্যের স্টুডেন্ট না তারাও কিন্তু সাহিত্যের সাথে কানেক্টেড থাকবা। আচ্ছা, ভেরি ফাইন। বাংলা ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট আছে। মূলত বিসিএস পরীক্ষায় বা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই মানে কি বলে রূঢ় সত্য, সেটা হচ্ছে বাংলা ইংরেজি এই দুই সাবজেক্টে যারা অনার্স করে তারা কিন্তু বেশি বেনিফিট পায়। মানে তোমার 35টা নম্বরে তারা এগিয়ে থাকে অনেকটা অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের থেকে। যে কোনো চাকরির পরীক্ষায় 35 মার্কস বলতে প্রায় 25% মার্কস এগিয়ে থাকে বাংলা এবং ইংলিশের ছাত্রছাত্রীরা। ইতিহাসের ছাত্রছাত্রী যদি থাকে তারাও কিছুটা এগিয়ে থাকে, কিন্তু বাংলা হচ্ছে বাংলায় অনার্স করাটা লাভ, একটা লাভের ব্যাপার, মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। থ্যাংক ইউ। তো দেখো কে কি লিখেছো। কি বলেছে প্রথম প্রশ্নটি কি আছে? ড্যাশ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। আ থিং অফ বিউটি, আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, একটি সৌন্দর্যের জিনিস চিরদিনের আনন্দের। আ ফ্লাওয়ার, একটি ফুল, ইজ আ বিউটিফুল থিং, একটি ফুল হচ্ছে একটি চমৎকার জিনিস। আ বিউটিফুল ফ্লাওয়ার, একটি সুন্দর ফুল, ইজ অ্যান অ্যাট্রাকটিভ থিং, একটি সুন্দর ফুল হচ্ছে একটি আকর্ষণীয় বস্তু টু অল, সকলের কাছে। বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের কথা যে আ ফ্লাওয়ার ইজ শর্ট লিভড, একটি ফুল ক্ষণস্থায়ী। ইট ডাজ নট লাস্ট লং, এটা আচ্ছা, a beautiful flower is an attractive thing to all, but it is a matter of sorrow that a flower is short-lived. একটি ফুল ক্ষণস্থায়ী। It does not last long, এটা বেশি দিন টেকে না। ফর এক্সাম্পল, daffodil is a lovely flower. Daffodil হচ্ছে একটি সুন্দর ফুল, but it does not last for a long time. কিন্তু ড্যাফোডিল ফুল বেশিক্ষণ টেকে না। সবাই একটু নিজেকে মার্ক দাও, কত পেয়েছো তোমরা। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 2 নম্বর প্রশ্নটা অদ্ভুত প্রশ্ন। এটা যে বছর এসেছিল সেই বছর ছাত্রছাত্রীদের 5-এ 5 বোধহয় যারা খুবই কনফিডেন্ট তাদের হয়েছে, বাকিদের হয়নি। কারণ অনেকেই মনে করেছে যে কি অবস্থা, এরকম উত্তর কি কখনো হতে পারে। অ্যান ইঞ্জিনিয়ার ইজ অ্যান অ্যাসেট ফর অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি, একজন ইঞ্জিনিয়ার হচ্ছেন একটি অনুন্নত দেশের সম্পদ। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হু ইজ ইভালুয়েটেড হাইলি ইন অ্যান এডুকেটেড সোসাইটি। প্রত্যেকটি প্রশ্নে অ্যান বসেছে, এবং এটা দেখে অনেকে হয়তো হোয়াট ইজ দিস হয়ে যাবে যে এই কি অবস্থা, কেয়া হুয়া, মানে ক্যাসে হুয়া, কি হলো যে সবগুলো অ্যান হচ্ছে কেন। 5টাই অ্যান, এবং এটা একটা বোর্ড প্রশ্ন, মানে বিগত বছরের প্রশ্ন। পেট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু, দেশপ্রেম একটি মহৎ গুণ ইন আচ্ছা হিউম্যান লাইফ, মানব জীবনে। ইট ইজ অ্যান ইনস্টিংটিভ কোয়ালিটি, এটি একটি সহজাত গুণ অফ ম্যানকাইন্ড, মানুষের। দিস ইজ সাস আ ইউনিক, দেখো ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে। ইট ইজ দিস ইজ সাস আ ইউনিক কোয়ালিটি দ্যাট ইট গিভস আ হেভেনলি হ্যাপিনেস, সেটা একটি স্বর্গীয় সুখ প্রদান করে। বাট ন্যারো পেট্রিয়টিজম, কিন্তু সংকীর্ণ দেশপ্রেম, ইজ ভেরি ব্যাড, সংকীর্ণ দেশপ্রেম খুবই খারাপ। আমি এক দেশের নাগরিক হয়ে অন্য দেশকে ঘৃণা করব, এটা কখনোই ঠিক নয়। আমি অন্য দেশ বলতে অন্য দেশের মানুষকে, মা মাটি মানুষকে তো ঘৃণা করা যায় না। তো হয়তো রাজনীতিবিদদের ঘৃণা করা যায়, কিন্তু যারা ন্যারো পেট্রিয়টিজমের মানুষ, সংকীর্ণ দেশপ্রেমের মানুষ, তারা বিশ্ব জনতাকে ঘৃণা করে। উই শুড হ্যাভ আ ইউনিভার্সাল লাভ, আমাদের থাকা উচিত একটি সার্বজনীন ভালোবাসা ফর দ্য ওয়ার্ল্ড পিপল, সারা পৃথিবীর মানুষের জন্য।
আমি আবার একটু বলছি, তোমরা সবাই মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটিতে বলেছে আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, একটি সৌন্দর্যের বস্তু চিরদিনের আনন্দের। আ ফ্লাওয়ার ইজ আ বিউটিফুল থিং, একটি ফুল হচ্ছে একটি সুন্দর জিনিস। আ বিউটিফুল ফ্লাওয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ থিং, একটি সুন্দর ফুল একটি আকর্ষণীয় বস্তু টু অল, সকলের কাছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের কথা, আ ফ্লাওয়ার ইজ শর্ট লিভড, একটি ফুল ক্ষণস্থায়ী। ইট ডাজ নট লাস্ট লং, এটি বেশিক্ষণ টেকে না, বেশি দিন টেকে না, বেশিক্ষণ স্থায়ী হয় না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ড্যাফোডিল ইজ আ লাভলি ফ্লাওয়ার, ড্যাফোডিল একটি সুন্দর ফুল, বাট ইট ডাজ নট লাস্ট ফর এ লং টাইম, ড্যাফোডিল বেশি সময় লাস্ট করে না। 2 নম্বরে সবকটায় অ্যান। 3 নম্বরে patriotism is a great virtue in human life. It is an instinctive quality of mankind. This is such a unique quality that it gives a heavenly happiness. But narrow patriotism is very bad. We should have a universal love for the whole world or world people. দেখো তোমরা কে কত পেয়েছো। আচ্ছা, আরিফ বলেছো, আরিফ নুর প্রশ্ন করেছো যে স্যার ইউ এর আগে, ইউনিভার্সালের আগে এ হলো কেন? দেখো ইউ এর উচ্চারণটা, আরিফ, ইউ এর উচ্চারণটা কোথায়? এখানে, তাই তো? ইউ এর উচ্চারণটা ইউ এর মতো, আমরা পড়েছি একটু আগে। ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, এ বসে। আর ইউ এর উচ্চারণটা যদি সরেয়া সরার মতন হয়, তাহলে এন বসে। তো ইউনিভার্সাল, ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এ বসেছে। আচ্ছা, অর্পিতা পাল 2 নম্বরের বি ইতে এন হলো কেন, একটু বলে দেন। আচ্ছা, বি নম্বরে এন হলো কেন? দেখো, অ্যাসেট এ দিয়ে শুরু। অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, একটি সম্পদ। বলছে অ্যান ইঞ্জিনিয়ার ইজ অ্যান অ্যাসেট, একজন প্রকৌশলী হলো একটি সম্পদ ফর অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি, একটি অনুন্নত দেশের সম্পদ। হি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পারসন, সে একজন 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 গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেখো, এক বা একটি প্রকাশ পেলেই এ অথবা অ্যান বসে। আচ্ছা, তো এখানে তো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে সবকটি, তার জন্য অ্যান বসেছে। হি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পারসন হু ইজ এভালুয়েটেড হাইলি ইন অ্যান এডুকেটেড সোসাইটি। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। রাহি বলেছো দি আর ক্রস আছে, দ্বিত আসে। তো দ্বিত আছে আছে দি আসে, কিন্তু ক্রস আসে না। ক্রস আমাদের আর্টিকেল মানে এসে নেই, মানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসে নেই। মাঝে মাঝে দু একটা ভুল করে আসে, কিন্তু ক্রস আসার কথা না। ক্রস আমাদের সিলেবাসে নেই। আমাদের এ এন্ড দি, এই তিনটির যে কোনো একটা বসাতে হবে। এত সহজে আসে না, এগুলো বিগত বছরের প্রশ্ন, সহজে আসে না, আসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। 3-এর ডি নম্বর বোঝো নাই। 3-এর ডি নম্বর হচ্ছে হ্যাভেনলি। দেখো, হ্যাভেনলি হয়ের মতন উচ্চারণ, এইচ এর উচ্চারণ হ, তার জন্য এ বসেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে কি? একের ডি নম্বরে বলেছে এ ফ্লাওয়ার, একটি ফুল, একটি ফুল, একটি ফুল, একটি অর্থে এ বসেছে। আচ্ছা, একের ডি নম্বরটা দি হবে কিনা? না, দি হবে না, এ হবে। ঠিক আছে, দেখো তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এবার আর দুইটা করো, আর দুইটা করে একটু নিজেকে ঠিক করো, দেখি কার কটা হয়। 4 এবং 5 নম্বর করো, দেখি 4 নম্বর 5 নম্বরে কি অবস্থা। 4 এবং 5 নম্বর করো সবাই। আমরা যেহেতু এ এবং এন পড়েছি, এ এবং এন পড়েছি, আমাদের এ এবং এন এর মধ্যেই থাকতে হবে। এই যে যেগুলো আমি দিয়েছি, এটা সবাই তো বুঝতেই পেরেছো। স্যার ইউ এর কি বলছো? ইউ এর উচ্চারণ তো ইউ এর মতো হলো, কোনটা? উচ্চারণ হলো, এটা তো ভাওয়েল না। জান্নাত আর যে বোধহয় তুমি ছিল না আলোচনা করার সময়। জান্নাত, দেখো তোমাদের কি হচ্ছে, 5টি ভাওয়েলের মধ্যে 2টো ভাওয়েল ব্যতিক্রম, ইউ এবং হচ্ছে তোমার কি বলো, ও। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে, আর হচ্ছে ইউ এর উচ্চারণ সরেয়া সরার মতো হলে এন বসে। 2টি ভাওয়েলের চরিত্র ভালো না, ওরা হচ্ছে দ্বৈত চরিত্র। ওরা হচ্ছে, ওদের আওয়ামী লীগেও নাম আছে, ওদের বিএনপিতেও নাম আছে। এই হচ্ছে ইউ এবং কে বলো, ও, এই দুটো হচ্ছে চরিত্রহীন, এদের চরিত্র খারাপ আর কি। যাই হোক, এই আর কি। তো এইটা মনে রাখতে হবে না, কখন আওয়ামী লীগ কখন বিএনপি, এটা দেখতে হবে। তো মনে করো ইউ যদি উচ্চারণ সরেয়া সরার মতো, মানে ইউ এর উচ্চারণ যদি ইউ হয়,
তাহলে এ বসে, আর ইউ এর উচ্চারণ যদি সরে আসার মতো হয় তাহলে অ্যান বসবে। এই দুইটা পাবলিককে চিনে রাখতে হবে, ইউ এবং কে বলো ও। ওর চরিত্র খারাপ, ওর চরিত্র দুইটা, তো দুইটা চরিত্র বুঝতে হবে আর কি। থ্যাংক ইউ, সবাই একটু করে ফেলো। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো প্রথম প্রশ্নটি কি আছে। প্রথম প্রশ্নটিতে বলেছে ওয়ান ডে, কোনো একদিন, এ ম্যান একজন মানুষ, কেম টু মি আমার কাছে এসেছিলেন, অ্যান্ড গেভ মি আমাকে দিয়েছিলেন একটি অ্যাপ্লিকেশন। তাহলে একটি মানে অ্যান অ্যাপ্লিকেশন। হি ওয়াজ তিনি ছিলেন এ ওয়ান লেগড ম্যান। দেখো এ বসলো কেন, ও এর উচ্চারণ ওয়া, যদি ওটা একটা ভাওয়েল আমরা জানি, কিন্তু ওর চরিত্র খারাপ। ও যদি উচ্চারণ ওয়া হয় তাহলে এ বসে, ওয়া, ওয়া এর মতন উচ্চারণ হবে। তাহলে ওয়ান, তোমাদেরকে একটু যদি শিওরলি বলে দেই, মনে করো পৃথিবীতে যতগুলো শব্দ আছে এই শব্দের ভিতর ওয়া উচ্চারণ হয় ও দিয়ে একটা শব্দ, সেটা হচ্ছে ওয়ান। আর সব ক্ষেত্রেই সরাসরি উচ্চারণ হয়, ওর ক্ষেত্রে। আচ্ছা, ব্যতিক্রম একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, তো ও ওয়ান দিয়ে শুরু হলেই এ বসবে, এটা মনে রাখাই যায়। হি ওয়াজ এ ওয়ান লেগড ম্যান, সে ছিল একজন এক পাওয়ালা মানুষ, তার পা একটা ছিল, পা একটা মানে কাটা ছিল। হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করলো, টু রিড দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটি পড়ার জন্য। আফটার রিডিং দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটি পড়ার পর, আই কেম টু নো দ্যাট, আমি জানতে পারলাম যে দি ম্যান, লোকটি, ওয়াজ ড্যাশ ফ্রিডম ফাইটার, ছিলেন একজন একজন মুক্তিযোদ্ধা। অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ সিটিজেন একজন নাগরিক হিসেবে, একজন নাগরিক হিসেবে অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, স্বাধীন নাগরিকের একজন, স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আই স্যালিউটেড হিম, আমি তাকে আমি লোকটিকে স্যালুট করেছিলাম। সবাই একটু মিলিয়ে নাও কার কটা হলো। তারপরে 5 নম্বর মিলিয়ে নাও। মাই এল্ডার ব্রাদার ইজ অ্যান এমবিবিএস ডক্টর। তোমরা জানো যে এমবিবিএস এটা সংক্ষিপ্ত শব্দ, আর সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে উচ্চারণের প্রথমে কি আছে সেটা দেখতে হয়। আমরা এমবিবিএস যদি উচ্চারণ করি একেবারে প্রথমে পাবো আ, মানে সরি এ পাবো, তাই না? যে এমবিবিএস এ পাবো, তাহলে ভাওয়েল পাবো, অ্যান এমবিবিএস হবে। তাহলে মাই এল্ডার ব্রাদার ইজ অ্যান এমবিবিএস, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সরে সরের মতন উচ্চারণ, তার জন্য এইচ এর আগে অ্যান বসেছে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ। হি কমপ্লিটেড হিজ কোর্স, তিনি তার কোর্স কমপ্লিট করেছিলেন ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয় থেকে, আ ইউনিভার্সিটি। ওয়ান্স, কোন এক সময়, কোন একদিন, হি ট্রিটেড তিনি চিকিৎসা করেছিলেন, এ ওয়ান আইয়েড ম্যান একজন এক চোখওয়ালা মানুষকে। দি ম্যান বিকেম ওয়েল, লোকটি সুস্থ হয়ে গেল, অ্যান্ড গেভ মাই ব্রাদার আমার ভাইকে দিয়েছিল, আ গ্রেট থ্যাঙ্ক, এটি বিশাল ধন্যবাদ, ফর হিজ মেডিসিন, তার ওষুধের জন্য। দেখো তো সব বুঝছো কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। কোথায় এ বসলো, কোথায় অ্যান বসলো, ভাওয়েল কনসোনান্টটা একটু খেয়াল রাখবে, আর ভাওয়েল কনসোনান্টের ব্যতিক্রম যে জায়গাটা রয়েছে সেটা একটু খেয়াল রাখবে। আমাদের কনসোনান্টের ভিতরে 21টা কনসোনান্টের ভিতরে একটা মাত্র ব্যতিক্রম, এক পিস, সেটা হচ্ছে এইচ, চরিত্র খারাপ। আর হচ্ছে ভাওয়েলের চরিত্র খারাপ দুইটা, একটা হচ্ছে ইউ এবং ও, মনে রাখতে হবে সবার। আমাদের আর্টিকেলে 5-5 হয় না, যাদের 5-5 হয় তারা মনে করবা বোনাস 1 পেয়েছো, কারণ ন্যাচারালি বাজেট হচ্ছে 3 থেকে 4। আর্টিকেল যদিও খুবই সহজ আইটেম, কিন্তু 5-5 পাওয়াটা ন্যাচারালি অনেকেই হয় না, অনেক ভালো স্টুডেন্টেরও হয় না। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, ঠিক আছে।
তোমাদের রেসপন্স বেশ ভালো, তোমাদের অনেকেরই 10টা হয়েছে, ভেরি গুড। আমরা হচ্ছে তোমার কি বলে যে আর্টিকেলের যে ব্যাপারটা, যে আর্টিকেল তোমার এখানে আমার এখানে হচ্ছে তোমার এ এবং এন, এর সাথে আমরা দির ব্যবহারটা পড়বো, তাহলে আমাদের এ এন দি হয়ে গেল। আমাদের পরীক্ষা কিন্তু ক্রসের ব্যবহার আসে না, কারণ পরীক্ষা বলে ইউজ আর্টিকেল বা ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস। তোমাকে ক্রস দিয়ে বলে নাই, তোমাকে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলে। যদি প্রশ্নে থাকতো যে পুট এ ক্রস হোয়ার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড, যেখানে আর্টিকেল দরকার নেই সেখানে ক্রস বসাও, কিন্তু এরকম কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয় বলে নাই, আর সিলেবাসেও নাই। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমরা ক্রসের ব্যবহার আসতেছে। তো যেহেতু ক্রসের ব্যবহার ইদানিং আসতেছে, 2018 সালে একটা আসছিল, আর 2021 সালে বেবি একটা আসছিল, বা 22 সালে একটা আসছিল, তো আর কখনোই মোটামুটি ক্রস আসে নাই, বা আসার কথাও না। হয়তো স্যারেরা ক্রস কেউ কেউ ইদানিং দিয়ে দিচ্ছেন, তো এর জন্য আমরা ক্রসের ব্যবহারও পড়বো। তো প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেলের ব্যবহার মোটামুটি আমরা জানলাম। কি বলেছো স্যার? মোটামুটি। আচ্ছা, এইটা শুরুতে আছে নাকি মাঝে আছে? ওইটার উপর শুরুতে আছে, ওইটার উপর দেখতে হবে, শুরুতে কি আছে সেটা দেখতে হবে। আচ্ছা দেখো, আমরা আমাদের যে টার্গেট ছিল সেটা হচ্ছে আমাদের প্রথমে আর্টিকেলের কি পড়া, এ এন এর ব্যবহার পড়া। আলহামদুলিল্লাহ আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের দ্বিতীয় টার্গেট হচ্ছে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন 19-20। তো আসো আমরা একটু 19-20 করি। 19-20-এ আমাদের কোথাও ভুল আছে কিনা, বা আমরা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা, সেটাকে একটু রিভাইজ করব এবং বুঝে নেব। তো প্রথমেই তোমরা এক্সারসাইজ বেসড বা একটু ক্লাস টেস্ট বেসড আমরা সেগুলো কমপ্লিট করব। তোমাদেরকে সবাইকে বলবো খাতা কলম রেডি করে তুমি 2টি সালের প্রশ্ন একটু সবাই করে ফেলো, এরপর আমার সাথে উত্তরগুলো মিলাও। আহ হচ্ছে প্রথমে 2019 লেখো। হ্যাঁ, আচ্ছা 19 লেখো। এখানে 7টি বাক্য আছে, আমি তোমাদেরকে 7টি বাক্য করার জন্য আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের ভিতর সবাই করে ফেলো। আচ্ছা, হালিমা আক্তার মুন্সি বলেছে স্যার আমাদের প্যাসেজ পড়াবেন না। আজকেও একটা প্যাসেজ দিয়েছি, প্যাসেজটা একটু তোমরা, আমি প্যাসেজ পড়াই বুঝছো, আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। কারণ প্যাসেজ গুলো হচ্ছে আমি রেকর্ডের ক্লাস দিচ্ছি, তোমরা একটু রেকর্ডের ক্লাসগুলো করে নেবে। রেকর্ডের ক্লাস করলে খুব ভালো বোঝা যায় প্যাসেজ গুলো অন্তত পক্ষে, কেননা ওখানে জিজ্ঞাসা করার থেকে শোনার ব্যাপারটা বেশি। আর গ্রামারে তো অনেক জিজ্ঞাসার ব্যাপার আছে, এর জন্য গ্রামারে লাইভ ক্লাসটা করলে বেশি মজা পাওয়া যায়। কিন্তু রেকর্ডের ক্লাস মানে প্যাসেজের ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু রেকর্ডের ক্লাসগুলো দেখবে। আমি কিন্তু প্যাসেজের রেকর্ডের ক্লাস তোমাদেরকে দিয়েছি, এই আজকেও একটা দিয়েছি, তো সেটা একটু সবাই দেখবে, গ্রুপেই আছে। রেকর্ডের ক্লাস আমরা মানে প্যাসেজ আমরা অবশ্যই পড়বো, যখন আমরা মডেল কোশ্চেন করবো তখন তো নিশ্চয়ই প্যাসেজ পাবো। সো তখন আমরা প্যাসেজ পড়ে নেবো। আপাতত রেকর্ডের ক্লাস দিচ্ছি, তোমরা সেগুলো দেখবে। সবাই একটু করে ফেলো, 5 মিনিট সময় দিচ্ছি এই ডব্লিউএস কোশ্চেন গুলো করার জন্য।
আচ্ছা, প্রথম প্রশ্নটিতে কি আছে দেখো। প্রথমে কি আছে? আচ্ছা, আমার ছোট হয়ে গেছে না? হায় হায়, 2019 সাল দেখো প্রথমে। আচ্ছা, হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ। সে তার বাবা মাকে প্রতি মাসে 2 বার দেখতে যায়। এখানে অনেকভাবে তথ্য দিয়ে প্রশ্ন করা যায়। প্রথম তথ্য দেওয়া যেতে পারে সে মাসে কয়বার যায়, হাউ অফেন। হাউ অফেন দিয়ে প্রশ্ন করে তোমার টোয়াইস বাদ দিতে পারে, আবার টোয়াইস এ মান্থও বাদ দেওয়া যেতে পারে। আচ্ছা, আবার কাকে ভ্রমণ করে সেটাও করা যেতে পারে। দেখো কে কিভাবে করেছে, আমি তোমাদেরকে আহ আহ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই মিলিয়ে নাও বা বুঝে নাও, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করো প্রশ্নটা। আচ্ছা, দেখো কি বলেছে। প্রথম প্রশ্নটি কি আছে দেখো, যে হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ। সে তার বাবা মাকে, আচ্ছা তো কি বলছে যে হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ। সে তার বাবা মাকে মাসে 2 বার দেখতে যায়, তাই তো? এখানে প্রশ্ন করতে পারো তুমি যে সে তার বাবা মাকে কতবার দেখতে যায়। উত্তরটা আসে মাসে 2 বার। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন, হাউ অফেন। অক্সিলারি ভার্ব ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস। ঠিক আছে, আবার তোমার কাছে এখানে হচ্ছে তুমি কি বলে শুধু টোয়াইস বাদ দিয়েও করতে পারো, মান্থটা বাদ দেওয়া লাগে না, যে মাসে কয়বার। সেক্ষেত্রে শুধু টোয়াইস যদি বাদ দাও, প্রথমে ডব্লিউএস কোশ্চেন কতবার, হাউ অফেন, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। আচ্ছা তো দেখো, আহ, আচ্ছা তো দেখো কি বলছে যে এবার দেখো এসেছে যে হুজ দিয়ে হয় কিনা। না, হুজ দিয়ে হয় না। হুজ প্যারেন্টস দিয়েও করা যায়, কিন্তু হুজ দিয়ে হয় না। দেখো তোমরা, আচ্ছা ডাস কোথায় বসে, ডু কোথায় বসে। আচ্ছা, তুমি বোধহয় ক্লাসটি করোনি। ডু ডাস ডিড এর ব্যাপারটা হচ্ছে আমাদের তাহলে তোমার হচ্ছে 4, 5, 6 নম্বর সূত্র পড়তে হবে। কে দেখো, যে ডু ডাস ডিড হচ্ছে তোমার কি, ডু বসে হচ্ছে মূল ভার্বের ভি 1 থাকলে ডু, আর মূল ভার্বের সাথে এস বাইস থাকলে ডাস, আর মূল ভার্বের ভি 2 থাকলে ডিড বসে। তাহলে এখানে যেহেতু ভি 1 এর সাথে এস বাইস আছে, দেখো ভিজিটস, তার জন্য আমি ডাস বসিয়েছি। তো হুম অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট টুয়াইস এ মান্থ। আবার তুমি প্রশ্নটা এভাবেও করতে পারো যে সে কতবার ভ্রমণ করে, 2 বার। তাহলে হাউ মেনি টাইমস, অক্সিলারি ভার্ব ভিজিটস এর জন্য ডাস, এস আছে তার জন্য ডাস, তারপরে সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। তবে তোমরা অনেকেই এই যে কতবার অর্থে এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করো বারবার, তো এর জন্য বলবো কতবার অর্থে কখনোই হোয়েন দিয়ে প্রশ্ন হয় না। তোমরা যারা হোয়েন দিয়ে কতবার অর্থে প্রশ্ন করো সেটা কিন্তু ভুল হয়। আচ্ছা ফাইন, 2 নম্বর কি বলেছে। আচ্ছা কি বলছে যে ইট ইজ কোয়ার্টার টু 11 নাও। এখন 11:15 বাজে। তাহলে কয়টা বাজে, ঘড়ির কাঁটার সময় বোঝাতে, মানে কয়টা বাজে বোঝাতে, ঘড়ির কাঁটার সময় না সরি, কয়টা বাজে বোঝাতে হোয়াট টাইম দিয়ে প্রশ্ন করতে হয়। তো কয়টা বাজে, 11:15 বাজে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কয়টা বাজে, হোয়াট টাইম, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে ইট, সরি ইট আমার লেখি নাই, ইট, বাকি অংশ হচ্ছে নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। তারপরে 3 নম্বর, আই কুড নট গো, আমি যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। কেন আমি যেতে পারিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। তো কারণ আমি অসুস্থ ছিলাম এই কথাটা বাদ দিয়ে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন, হোয়াই, অক্সিলারি কুড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ নট গো, আমি কেন যেতে পারিনি। হাউ দিলে হবে কিনা, হাউ দিলে হবে না। আচ্ছা এরপর আসো 2 নম্বর, নোবডি বিলিভস এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তো তুমি এটা 2 ভাবে করতে পারো। প্রথমত তুমি মনে করো যদি রোল নম্বর 7-এ যাও, নোবডির জায়গায় শুধু একটা হু বসাই দাও, দ্যাটস হয়ে গেল। হু বিলিভস এ লায়ার, একজন মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে, কেউই বিশ্বাস করে না। অথবা তোমার কাছে যদি মনে হয় তুমি এ লায়ার বাদ দিয়ে করবে, তাহলে তো আমরা আগে থেকে জানি যে অবজেক্ট পজিশন থেকে কোনো ব্যক্তি বাদ দিলে হুম দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, অক্সিলারি বিলিভস থেকে ডাস, সাবজেক্ট নোবডি, বাকি অংশ বিলিভ। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আসো কি, ই নম্বর।
দিস ইজ হাসানস আমব্রেলা, এই হয় হাসানের আমব্রেলা। তোমরা সবসময় খেয়াল রাখবে হচ্ছে পসেসিভ, পসেসিভ মানে হচ্ছে তোমার হি ইজ মাই, আর যদি নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস, পসেসিভ প্লাস নাউন থাকলে তুমি সবসময় হুজ প্লাস নাউন দিয়ে প্রশ্ন করবে, এরিয়া হুজ প্লাস নাউন। তো এখানে বলেছে যে হাসানস আমব্রেলা, হাসানের ছাতা, তাহলে হাসানস আমব্রেলা কথাটা বাদ যাবে, আমাকে বলতে হবে কাহার ছাতা, কাহার ছাতা। হুস আমব্রেলা, এটা হচ্ছে হুস আমব্রেলা, হুস প্লাস নাউন, এটা হচ্ছে আমার ডবলিস, অক্সিলারি হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে দিস, হুস আমব্রেলা ইজ দিস। বুঝছো কিনা সবাই? দেখো ডি নম্বরটা হু ডাজেন্ট দিয়ে করলে হবে না, হাজেরা প্রভা না, ডি নম্বর হু ডাজেন্ট দিয়ে করা যাবে না, এভরিবডি থাকলে এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট দিয়ে করবা, কিন্তু নোবডি নাম থাকলে হু ডাজেন্ট দিয়ে করা যাবে না, শুধু হু বসবে। ক্লিয়ার? মনে রেখো। আচ্ছা, হু ডাজ নোবডি, হু ডাজ নোবডি বিলিভ, ভুল গেল, হুম হবে এটা। আচ্ছা, হু ডাজেন্ট বলা যায় না। আচ্ছা, হু ডাজেন্ট হয় এভরিবডি এভরিওয়ানের ক্ষেত্রে, নোবডি থাকলে হু ডাজেন্ট হয় না, হু হয়। এফ নম্বর, ট্রাভেলিং এনরিচেস আওয়ার নলেজ, ভ্রমণ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তাহলে ভ্রমণ আমাদের কি সমৃদ্ধ করে? আমাদের জ্ঞান সমৃদ্ধ করে। তাহলে এখানে ডবলএস কোশ্চেন হচ্ছে তোমার হোয়াট, অক্সিলারি এনরিচেস থেকে ডাস, সাবজেক্ট ট্রাভেলিং, বাকি অংশ এনরিচেস এর ইটা মানে এসটা কাটা গেল, ইএসটা কাটা গেল, এনরিচ। আবার তোমার কাছে যদি প্রশ্ন হয় যে আমি 7 নম্বর সূত্র দিয়ে করতে চাই, মানে হচ্ছে তোমার ট্রাভেলিংটাকে বাদ দিয়ে দিতে চাই, তাহলে তুমি সেখানে শুধু একটা হোয়াট বসাই দিতে পারো, যে হোয়াট এনরিচেস ইওর নলেজ। ক্লিয়ার? হু, আচ্ছা ঠিক আছে। সি নম্বর সোহান বলেছো কি, যে সি নম্বর বলেছো অন্যভাবে করা যাবে কিনা, না সি সোহান এটা মেলে না কোনোভাবে, যে আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, এখানে কারণ আমি অসুস্থ ছিলাম, এটা ছাড়া আর হয় না। হুস ইজ দিস আমব্রেলা, হুস ইজ দিস আমব্রেলা, হ্যাঁ হবে। হামিদা বলেছে ওটা, হামিদা অনেক সূত্রে বাইরে গিয়ে করেছো, হবে, সমস্যা নেই। আচ্ছা, জি নম্বর, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। দেখো কোথা থেকে এসেছি, ঢাকা থেকে। তোমাদেরকে একটা প্রশ্ন করে মানে তথ্য দিয়েছিলাম, কোথায়, কখন, কিভাবে, কেন, এই প্রশ্ন দিয়ে করলে যে প্রিপোজিশনটা লগে থাকে ওটা বাদ যায়, কিন্তু ফ্রম কখনো বাদ যায় না, ফ্রমটা থাকতেই হয়, এটা ব্যতিক্রম বলে দিয়েছিলাম আগে। তো এখানে আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ কাম ফ্রম। হোয়াট ডাজ এনরিচ ইওর নলেজ, হোয়াট ডাজ এনরিচ ইওর নলেজ, না এটা হবে না। এফ নম্বর এটা হবে না। আচ্ছা, শৈলনা বলেছো হুইজ দিলে হবে কিনা এফ নম্বর, হ্যাঁ হুইজ দিলে হবে, হুইজ দিলে হবে, যে হুইজ এনরিচেস ইওর নলেজ, সেটা হবে। আজকে নেটের যন্ত্রণায় টানা ফানা হয়ে গেলাম, নেটের যন্ত্রণায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবার একটু বলি। এ নম্বর আশা করি বলা লাগবে না কারোই। এ নম্বর হচ্ছে হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, অক্সিলারি ফর ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস। আচ্ছা, আর টোয়াইস এ মান্থ বাদ গেল। আবার এটা আমরা এভাবে করতে পারি, শুধু টোয়াইস বাদ দিয়েও করতে পারি, তাতেও হাউ অফেনই হয়। হাউ অফেন অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। আবার আমরা এভাবেও করতে পারি যে কাকে ভ্রমণ করে, তার বাবা মাকে, তাহলে হুম, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট টোয়াইস এ মান্থ। আবার প্রশ্নটা এভাবেও করতে পারি যে সে কতবার ভ্রমণ করে, হাউ মেনি টাইমসও হয়। হাউ মেনি টাইমস, অক্সিলারি হচ্ছে ডাজ, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। আমরা 4 ভাবে তথ্য দিয়ে এটা করতে পারি। তারপরে বি নম্বরে বলেছে যে ইট ইজ কোয়ার্টার টু 11 নাও, ঘড়ির কাঁটায় কয়টা বাজে বোঝাতে হাওয়ার টাইম দিয়ে প্রশ্ন করতে হয়। কোয়ার্টার টু 11 11:15, তো এটা বাদ। প্রথমে ডব্লিউ ইজ হোয়াট টাইম, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে ইট, এখানে আমার লিখতে একটু ভুল হয়েছে, ইট, তারপর হচ্ছে বাকি অংশ নাও, হোয়াট টাইম ইজ ইট নাও, গেল এটা। সি নম্বর, আই কুড নট গো, আমি যেতে পারিনি
বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। কেন যেতে পারিনি? কারণ আমি অসুস্থ ছিলাম। বিকজ আই ওয়াজ ইল বাদ দিয়ে প্রথমে হোয়াই, অক্সিলারি কুড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ নট গো, নট গো। নোবডি থাকলে সাবজেক্টটা বাদ দিয়ে আমাকে হু বসাই দিতে পারি আমি, যে নোবডি বিলিভস এ লায়ার, তাহলে হু বিলিভস এ লায়ার, নোবডি জায়গায় শুধু হু। অথবা কারো যদি মনে হয় আমি অবজেক্ট বাদ দিয়ে করব, মানে লায়ার বাদ দিয়ে করব, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, কাকে, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে নোবডি, বাকি অংশ বিলিভ। 3 নম্বর, দিস ইজ হাসানস আমব্রেলা, এই হয় হাসানের ছাতা। তাহলে কাহার ছাতা? কাহার ছাতা? হাসানের ছাতা। কাহার ছাতা ইংরেজি হুস আমব্রেলা, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দিস, হুস আমব্রেলা ইজ দিস। এফ নম্বর, যে ট্রাভেলিং এনরিচেস আওয়ার নলেজ, ভ্রমণ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তাহলে আওয়ার নলেজ মানে কি সমৃদ্ধ করে? আমাদের জ্ঞানকে। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে ট্রাভেলিং, বাকি অংশ এনরিচ। অথবা তোমার কাছে যদি মনে হয় তুমি সাবজেক্ট বাদ দিয়ে করতে চাও, তাহলে ট্রাভেলিং এর জায়গায় শুধু হোয়াট বসাই দিলে আর সব ঠিক আছে। ট্রাভেলিং এনরিচেস ইওর নলেজ, তোমরা জানো আওয়ার থাকলে ইওর হয়ে যায়, পার্সন পরিবর্তনটা তো অবশ্যই করতে হবে। জি নম্বরটা বলেছে কি, যে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, তো ঢাকাটা বাদ যাবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ কাম ফ্রম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সবাই হচ্ছে পরবর্তী প্রশ্নগুলো সবাই করে ফেলি। এখানে হচ্ছে 7টা প্রশ্ন আছে, 7টা প্রশ্ন করার জন্য আমি 5 মিনিট সময় তোমাকে দিচ্ছি। 22 বাজে 27-এ তোমাদের শেষ। হুস ইজ দিস আমব্রেলা, হ্যাঁ এটা হবে। আচ্ছা, হোয়াট, এই নম্বর হোয়াট দিয়ে হবে কিনা? হ্যাঁ, আমি বিকল্প ভাবে দেখাইছি ইয়াসিন, দেখো। আচ্ছা, পসেসিভ প্লাস নাউন, হুজ প্লাস নাউন, এই নোটটা তো বলেননি আমাদের কোনো ক্লাসে। আচ্ছা হ্যাঁ, আগেও বলেছি, হয়তো তোমার খেয়াল নাই, তবে বেশি আসে নাই, এই তথ্যটা আমাদের সামনে বেশি আসে নাই। এটা তুমি হুজ প্লাস নাউন থাকলে তোমাকে হুজ মানে পসেসিভ প্লাস নাউন থাকলে হুজ প্লাস নাউন দিয়ে করতে পারো, এটা করবে আর কি এটা। আচ্ছা, দিস হোয়াট ইজ হাসানস, না হবে না, এটা শিলা হবে না, এটা অন্যভাবে বুঝতে যায় না, এটা তো সহজ একটা বিষয় যে দিস ইজ হাসানস আমব্রেলা, এই হয় হাসানের ছাতা। তাহলে হুস আমব্রেলা ইজ দিস, কাহার ছাতা এটা? এটা এটা তো আচ্ছা, সবাই করে ফেলো এগুলো। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্নটি হচ্ছে আছে হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। বি নম্বর বলেছে দি ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, লোকটি কাজটি শেষ করেছে বা কাজটি করেছে। আচ্ছা, হুস ইজ দিস আমব্রেলা, হুম হবে, হবে হুস ইজ দিস আমব্রেলা করলে হবে, সমস্যা নেই। এই ছাতাটি কার? হুস ইজ দিস আমব্রেলা বা হুস আমব্রেলা ইজ দিস।
আচ্ছা, আর 1 মিনিট আছে। দিস ইজ দ্য লাস্ট মিনিট টু কমপ্লিট দ্য কোশ্চেন্স। থ্যাংক ইউ। কি বলেছে দেখো সবাই। প্রথম প্রশ্নটিতে আছে যে হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। এখানে বিভিন্ন তথ্য দিয়ে প্রশ্ন করা যায়, যেমন মনে করো যে সে কেমন দৌড়াতে পারে, অথবা সে কত দ্রুত দৌড়াতে পারে। প্রথমত যদি বাংলা বাংলা প্রশ্ন করি যে সে কত দ্রুত দৌড়াতে পারে, খুব দ্রুত দৌড়াতে পারে, কত দ্রুত, কেমন দ্রুত মানে হাউ ফাস্ট। হাউ ফাস্ট মানে কত দ্রুত বা কেমন দ্রুত, এটা দিয়ে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করলাম হাউ ফাস্ট। 2 নম্বরে অক্সিলারি ভার্ব ক্যান, সাবজেক্ট হি, বাকি অংশ রান। তাহলে হাউ ফাস্ট ক্যান হি রান, সে কত দ্রুত দৌড়াতে পারে। আবার তোমার কাছে যদি এরকম প্রশ্ন মনে হয় যে বাংলাটা এরকম করো প্রশ্ন, সে কেমন দৌড়াতে পারে, উত্তরটা সে কি খুব দ্রুত দৌড়াতে পারে। তো সেক্ষেত্রে উত্তরটা হাউ দিয়েই করা যায়, যেমন হাউ, কেমন বা কিভাবে দৌড়াতে পারে। অক্সিলারি ভার্ব ক্যান, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ রান। হাউ ক্যান হি রান, সে কেমন দৌড়াতে পারে। যে যেভাবে করেছো মিলিয়ে নাও। দি ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, লোকটি কাজটি করেছে। কি করেছে? কাজটি করেছে। কি করেছে? বাংলায় যদি প্রশ্ন করো কি করেছে, তাহলে তোমার দি ওয়ার্ক বাদ যেতে পারে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কি করেছে, হোয়াট। 2 নম্বর আমাদের যে ডব্লিউএস মনে আছে কিনা সবার, আমরা সবই তো করে ফেললাম, এখন আর মনে তো অবশ্যই আছে। তারপরে লিখি প্রথমে ডব্লিউএস, তারপরে কি বলো অক্সিলারি, মনে করি আবার একটু। মেইন কাজ হতো এইটা, তারপরে সাবজেক্ট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে ডব্লিউএস হচ্ছে হোয়াট, অক্সিলারি হচ্ছে কি বলো হ্যাজ, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, বাকি অংশ ডান। হোয়াট হ্যাজ দ্য ম্যান ডান, লোকটি কি করেছে, রাইট। আবার যদি প্রশ্নটা এভাবে করো 7 নম্বর সূত্র দিয়ে, 7 নম্বর সূত্র হচ্ছে একেবারে জলযন্ত্র সহজ সূত্র, সেটা হচ্ছে সাবজেক্টটা বাদ দিয়ে ওইখানে শুধু ডব্লিউএস টা রেখে দিলে, আর কোনো সূত্র টুত্র কিছু নাই, জাস্ট ওইখানে ডব্লিউএস টা বসিয়ে বাকি অংশ বসাই দেব। দি ম্যানের জায়গায় হু বসাই দিলাম, যে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে। 3 নম্বর, দি নিউজ মেক্স হিম লাভ, লোক মানে সংবাদটি তাকে হাসিয়েছে বা সংবাদটি তাকে হাসায়। তাহলে দেখো আমি দুই ভাবে তথ্য দিয়ে করতে পারি। প্রথমত 7 নম্বর সূত্র দিয়ে যদি করি, অর্থাৎ দি নিউজ অর্থাৎ সাবজেক্টের জায়গায় আমরা যদি ডব্লিউএস করি, তাহলে শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএস বসে, আর সব পরিবর্তন হয় না, কিচ্ছু পরিবর্তন হয় না, যা থাকে তাই থাকে। হোয়াট মেক্স হিম লাভ, তোমরা অনেকে হোয়াট ডাস বলতেছো, কেন ডাস বলবা? যদি সাবজেক্ট বাদ দাও তাহলে কোনো ডাস ফাস কিচ্ছু লাগবে না, তুমি এখানে কোনো পরিবর্তনই করবা না। 7 নম্বর সূত্র বারবার ভুলে যাও কেন? 7 নম্বর সূত্রটা হচ্ছে রসগোল্লা সূত্র, মানে কোনো সূত্র টুত্র কিচ্ছু লাগে না, জাস্ট সাবজেক্টের জায়গায় ডব্লিউএস বসিয়ে দিলেই হয়ে গেল। 3টে পরাটা মানে 30 টাকা, বুঝছো? ওই যে রাজুদার পরাটার মতো, 3টি পরাটা, একটা ডিম আর সবজি, আনলিমিটেড সবজি, আর কাঁচা লঙ্কা আছে, এই আর কি। জাস্ট কোনো পরিবর্তন নাই, একেবারে জাস্ট বসাই দিতে হবে ডব্লিউএস কোশ্চেন, এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। দা নিউজ, এইখানে যদি ডব্লিউএস টা বসিয়ে দাও হোয়াট, তাহলে আর কোনো পরিবর্তন লাগবে না, ডাস ফাস কিচ্ছু আসবে না। আচ্ছা, ঠিক আছে। হাউ ফার হবে না, হাউ ফার মানে কি কত দূর, এখানে কোনো কত দূরের কথা আছে? তোমরা এই নম্বরে হাউ ফার চিন্তা করো কেন? হাউ ফার কখনোই হবে না। হাউ ফার মানে কত দূর, দূরত্ব প্রকাশ করলে হাউ ফার বসে, এখানে হাউ ফারের কোনো কথাই বলে নাই। আচ্ছা দেখো, আচ্ছা দেখো 30 টাকা, হ্যাঁ 30 টাকা মোহাম্মদ সোহানুর রহমান বলেছে। মনে থাকে না, মনে থাকতে হবে যে এখানে সাবজেক্ট বাদ দিয়ে যখন ডব্লিউএস কোশ্চেন করবো, কোনো ডাস ফাস কিচ্ছু আসবে না, কোনো পরিবর্তন আসবে না, জাস্ট ডব্লিউএস টা ওই মানে সাবজেক্টের জায়গায় ডব্লিউএস টা বসে যাবে, আর কোনো পরিবর্তন নেই। আচ্ছা, আবার তুমি যদি এটা দিয়ে না করে তুমি এটা করতে চাও যে সংবাদটা থেকে কি করেছিল, সংবাদটি থেকে হাসিয়েছিল, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ, বাকি অংশ মেক হিম। হোয়াট ডাস, আচ্ছা হোয়াট ডাস দ্য নিউজ মেক হিম। রাইসা জানাত রাজুদের কথা বোঝে নাই। আচ্ছা, রাজুদা হচ্ছে আমাদের ইন্ডিয়া একজন পরাটা বিক্রেতা, সে পরাটা বিক্রি করে ভাইরাল হয়েছে, তার কথা বললাম আর কি। আচ্ছা যাই হোক, তাহলে 3টা প্রশ্ন আমরা বুঝতে পারছি কিনা একটু ক্লিয়ার লিখে দিলে আমরা সামনে যাব। হি ক্যান রান ভেরি ফাস্ট, তাহলে আমরা হাউ ফাস্ট কত দ্রুত,
ক্যান হি রান, অথবা কেমন দৌড়াতে পারে, হাউ অক্সিলারি ক্যান, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ রান। গেল এই নম্বর। তারপরে বি নম্বর বলছে দি ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, লোকটি কাজটি করেছে। তাহলে লোকটি কি করেছে? কাজটি করেছে। হোয়াট হ্যাজ দ্য ম্যান ডান, এটা, অথবা সাবজেক্ট বাদ দিয়ে করলে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার সি নম্বর, দি নিউজ মেক্স হিম লাভ, সংবাদটি তাকে হাসায়। তাহলে কোন জিনিসটা তাকে হাসায়, বা মানে কি তাকে হাসায়? তাহলে দি নিউজের জায়গায় হোয়াট মেক্স হিম লাভ, অথবা সংবাদটি তাকে কি করে, তাকে হাসায়। তাহলে আমরা লাভ বাদ দিয়ে যদি প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি মেক্স থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ, বাকি অংশ মেক হিম। এই হচ্ছে আমাদের সূত্র। সি নম্বরটা হু দিয়ে হবে কিনা? হু দিয়ে হবে না, হু তো দেওয়া যাবে না, এটা হুম দিয়ে করা যেতে পারে, যে কাকে হাসায় সেটা হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আসো আমরা ডি নম্বরে যাই। ডি নম্বরে কি বলছে? হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তার বাবা একজন ইঞ্জিনিয়ার। তাহলে আমরা পেশা বুঝাতে সবসময় হোয়াট দিয়ে প্রশ্ন করি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট আছে হিজ ফাদার, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ইজ হিজ ফাদার, তার বাবা কি? তার বাবা একজন ইঞ্জিনিয়ার, পেশা বুঝাতে। আবার তোমার কাছে যদি মনে হয় আমি সাবজেক্ট বাদ দিয়ে করব, তাহলে এখানে একটা হু বসাই দাও, তাতেও হবে। হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কে হয় একজন ইঞ্জিনিয়ার। আবার তোমার কাছে যদি মনে হয় যে আমরা জানি যে পসেসিভ প্লাস নাউন থাকলে হুস প্লাস নাউন বসে, তাহলে হিজ ফাদার না বলে তুমি যদি বলো যে হুস ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তাও কিন্তু হয়, তাই তো? দেখো সি নম্বরটা হু দিয়ে হবে কিনা? না, সি নম্বর হু দিয়ে হবে না। আচ্ছা, তারপর ই নম্বর, সুমন ভিজিটস কানাডা লাস্ট ইয়ার, সুমন গত বছর কানাডা ভ্রমণ করেছে। তো প্রথমত কথা হচ্ছে আমি কখন ভ্রমণ করেছে যদি এই তথ্যটি বাদ দিয়ে করি, তাহলে লাস্ট ইয়ার কথাটা বাদ দিয়ে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়েন, মানে কখন, অক্সিলারি ভিজিটেটের জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে সুমন, বাকি অংশ ভিজিট কানাডা। ক্লিয়ার? অথবা তোমার কাছে যদি মনে হয় আমি এই তথ্যটি বাদ দিয়ে আমি আরেকটি তথ্য দিয়ে করবো, আমি কানাডা বাদ দিয়ে করব, কোথায় ভ্রমণ করেছে গত বছর, তাহলে কোথায় ভ্রমণ করেছে, তাহলে কোথায় মানে হয়, আর অক্সিলারি ডিড, সাবজেক্ট সুমন, বাকি অংশ কি থাকে, ভিজিট লাস্ট ইয়ার। ক্লিয়ার? আবার তোমার কাছে মনে হয় যে এরকম প্রশ্নটা যদি বাংলায় করি তাতেও হয়, যে কোন দেশ সুমন ভ্রমণ করেছে, তাতেও কিন্তু উত্তরটা কানাডাই আসে, তাই কানাডা বাদ যায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হুইচ কান্ট্রি, কোন দেশ, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে সুমন, বাকি অংশ ভিজিট লাস্ট ইয়ার। আবার যদি প্রশ্ন বাংলা এভাবে করি যে সে সুমন গত বছর কি ভ্রমণ করেছিল, তাতেও কিন্তু কানাডাই বাদ যায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন যদি করি হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট সুমন, বাকি অংশ ভিজিট লাস্ট ইয়ার। দেখো তো আমি অনেকভাবে করে দিয়েছি, তোমরা যে যেভাবে করেছো সেটা। তারপরে একটা রয়ে গেছে না, সুমনকে বাদ দিয়ে হু দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, সেটাও যাবে, সেটাও যাবে। আচ্ছা, এফ নম্বর, দি বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ছেলেটি খুবই বুদ্ধিমান। তাহলে দেখো ছেলেটি কেমন, ছেলেটি কেমন, তাহলে তুমি প্রশ্ন যদি করো যে প্রথমত যে তোমার হাউ ফাস্টের মতন, যে কতটা কতটা বুদ্ধিমান, প্রথমে হাউ ইন্টেলিজেন্ট, কতটা বুদ্ধিমান, খুবই বুদ্ধিমান, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দা বয়। আবার যদি তুমি বাংলায় প্রশ্নটা এরকম করো ছেলেটি কেমন, তার উত্তর আসে কিন্তু খুবই বুদ্ধিমান। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেমন, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দি বয়। বা কেউ যদি মানে কারো যদি মনে হয় তুমি সাবজেক্ট বাদ দিয়ে প্রশ্নটা করতে চাও, তাহলে কোনো সমস্যা নাই, সাবজেক্ট বাদ দিয়ে প্রশ্নটা করো যে হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু এই সাবজেক্ট বাদ দিয়ে করার ব্যাপারটা যদি তুমি তিনবার করো, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। বড়জোর দুইবারের ক্ষেত্রে করতে পারো, সব ক্ষেত্রে করবা না, তাহলে কিন্তু স্যারেরা মাইন্ড করবে, নম্বর নাও দিতে পারে। আচ্ছা, জি নম্বর, শি লাইকস দ্য রেড ড্রেস মোস্ট, সে লাল ড্রেসটাকে সব থেকে বেশি পছন্দ করে। তাহলে কোন ড্রেস, হুইচ ড্রেস, অক্সিলারি ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ লাইক মোস্ট। অথবা তুমি যদি প্রশ্নটা বাংলা এভাবে করো, সে কি সব থেকে বেশি পছন্দ করে, তাহলে উত্তরটা হোয়াট দিয়েও করা যেতে পারে, তাতে উত্তরটা লাল ড্রেসই আসে। হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ লাইক মোস্ট। বলে এফ নম্বরটা হু দিয়ে করা যাবে কিনা? দুনিয়ার তামাম সবকিছুই 7 নম্বর সূত্র দিয়ে করা যাবে, কিন্তু তাতে বেশি করবা না, বেশি করলে স্যারেরা নম্বর নাও দিতে পারে।
আচ্ছা, এফ নম্বরটা হুদিয়ে করলাম। আচ্ছা দেখো, তাহলে তোমরা মোটামুটি বোধহয় ডব্লিউএস কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়েছে। আমাদের হচ্ছে তোমার এরপরে আমাদের টার্গেটটা কি দেখো সবাই। আচ্ছা, তো আমাদের 14 নম্বর ক্লাসের এয়ান আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এরপর ডব্লিউএস কোশ্চেন কমপ্লিট করলাম 19-20 আলহামদুলিল্লাহ। এরপর অ্যান্টোনিম 131 থেকে 141 এবং অ্যাডভার্টাইজমেন্ট অল। আজকে আমি অ্যাডভার্টাইজমেন্ট সব বুঝিয়ে দেবো, তোমরা বাসায় একটু একটু করে সবাই পড়ে নেবে। আচ্ছা দেখো, আমি প্রথমে অ্যান্টোনিমের কথা বলি, তারপর অ্যাডভার্টাইজমেন্টের কথা বলি। আচ্ছা, অ্যান্টোনিম আমাদের পড়া থাকবে আজকে 131 থেকে 140। সবাই একটু, যাদের কাছে বই আছে তো আছে, আর যাদের কাছে বই নেই তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। 131 থেকে 140, হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ 131 থেকে 140। স্ট্রং থেকে শুরু করে তোমার হচ্ছে ট্রাস্ট পর্যন্ত সবাই, যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, এরপর দেখো আমাদের যাচ্ছে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টে। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞাপন, মানে হচ্ছে তুমি অ্যাড দেওয়া, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দেওয়া। আচ্ছা দেখো, অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি বা বিজ্ঞাপন জিনিসটা কি, 100 থেকে 100 পর্যন্ত একটু দেখান, আমি স্ক্রিনশট নিব প্লিজ। আচ্ছা দেখো, এখানে আগে দেখো কি বলেছে। অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন, প্রথমত হচ্ছে বিক্রয় বিষয়ক বিজ্ঞাপন। বিক্রয় মানে হচ্ছে বেচার জন্য। তো অ্যাডভার্টাইজমেন্ট খুবই সহজ আইটেম, খুবই সহজ আইটেম, কেননা এটা অল্প লেখার ভিতরে হয়ে যায়। যেমন বিক্রয় বিষয়, যে ফ্ল্যাট ফর সেল, ফ্ল্যাট বিক্রি, ল্যান্ড বিক্রি, ল্যাপটপ বিক্রি, তারপরে গাড়ি বিক্রি, যে কোনো কিছু বিক্রির জন্য তুমি অ্যাডভার্টাইজমেন্ট লেখার জন্য এই যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা ইউজ করতে পারো। যেমন তুমি যদি গাড়ি বিক্রি করো, তুমি বলতে পারো যে এ কার উইল বি সোল্ড, একটি গাড়ি বিক্রি হবে। আ কার উইল বি সোল্ড এট মিরপুর, ঢাকা, ঢাকার মিরপুরে একটি গাড়ি বিক্রি হবে। দ্য কার, গাড়িটির, হ্যাজ দ্য ফলোইং মানে ফিচার্স, গাড়িটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য। যেমন মনে করো, তারপর প্রথম বৈশিষ্ট্য লিখবে গাড়িটির, দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য, চতুর্থ বৈশিষ্ট্য, পঞ্চম বৈশিষ্ট্য, ষষ্ঠ বৈশিষ্ট্য। তারপরে লিখবা হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট, দয়া করে প্লিজ কন্ট্যাক্ট করুন, আপনার নিতে হলে যোগাযোগ করবেন। নামটা লিখবা, নাম লিখবা উড়াধুরা নাম, মানে তোমার নাম লিখবে না, ঠিক আছে? উড়াধুরা একটা নাম লিখবা, যেমন আকাশ খান লিখলাম আমি। হাউস নম্বর 33, রোড নম্বর 8, মিরপুর, ঢাকা। মোবাইল নম্বর 01942 লিখে তারপর কোরস, মানে অ্যাকচুয়াল কোনো মোবাইল নম্বর লেখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি একটু উদাহরণ। যেমন প্রথমত আমরা যদি বলি যে ফ্ল্যাট বিক্রি, ফ্ল্যাট বিক্রির ব্যাপারে যদি আমরা একটু নোটিশের ক্ষেত্রে বলি যে ফ্ল্যাট বিক্রি আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, প্রথমে হচ্ছে ফ্ল্যাট বিক্রি। যেমন বলতে পারো যে আ ফ্ল্যাট, প্রথমে লিখবো যে আ ফ্ল্যাট উইল বি সোল্ড, একটি ফ্ল্যাট বিক্রি হবে। আ ফ্ল্যাট উইল বি সোল্ড এট মিরপুর ইন ঢাকা, ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট বিক্রি হবে। দ্য ফ্ল্যাট হ্যাজ দ্য ফলোইং ফিচার্স, ফ্ল্যাটটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য। ফ্ল্যাটটির কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো লিখবে। যেমন B3, থার্ড ফ্লোর, থার্ড ফ্লোরের বি সেকশন, মানে সেকশন নাম্বার 3। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে 1500 স্কোয়ার ফিট, ফুল ফার্নিশড, একেবারে পুরাই সাজানো গোছানো। আচ্ছা দেখো, তারপরে 3টা বেডরুম, কিচেন, বাথরুম, ডাইনিং রুম। এরপর সাউথ ফেসিং মানে দক্ষিণমুখী। 24 সিকিউরিটি, 24 ঘন্টার নিরাপত্তা। গ্যাস ফ্যাসিলিটি আছে। প্রাইস, আমাদের যে প্রাইস মানে দাম, সেটা হচ্ছে নেগোশিয়েবল, আলোচনা সাপেক্ষে। তাহলে আকাশ খানের কি হয়ে গেল, ফ্ল্যাট বিক্রি হয়ে গেল। আকাশ খানের আজকে ঘটি বেটি সব বিক্রি করে দেবো। প্রথমে আকাশ খানের ফ্ল্যাট বিক্রি করলাম, এবার আকাশ খানের
জমি বিক্রি করে দেবো, দেখো আকাশ খান রে একেবারে দেউলিয়া বানাই দেবো। আচ্ছা, ল্যান্ড উইল বি সোল্ড, একটি জমি বিক্রি হবে। ল্যান্ড উইল বি সোল্ড এট মিরপুর ইন ঢাকা, ঢাকার মিরপুর একটি জমি বিক্রি হবে। দ্য ল্যান্ড হ্যাজ দ্য ফলোইং ফিচার্স, জমিটি রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য। হেডিং কি বোল্ড করে লিখতে হবে? হ্যাঁ, হেডিং একটু বোল্ড করে লিখতে ভালো হয়। 3 বিঘাস, 3 বিঘা জমি, ক্লোজিং টু মণিপুর হাই স্কুল, মণিপুর হাই স্কুলের কাছে, নিয়ার দ্য মেইন রোড, মেইন রোডের পাশে, প্রাইস নেগোশিয়েবল, দাম আলোচনা সাপেক্ষ। তো আকাশ খানের এবার জমি বিক্রি হয়ে গেল, তাই তো? দেখি এরপর আকাশ খানের আর কি বিক্রি করা যায়। আচ্ছা, এবার আকাশ খানের ল্যাপটপ বিক্রি করে দেবো। দেখো আকাশ খানের ল্যাপটপ যদি বিক্রি করতে চাই তাহলে আমরা বলতে পারি প্রথমে ল্যাপটপ উইল বি সোল্ড, একটি ল্যাপটপ বিক্রি হবে। ল্যাপটপ উইল বি সোল্ড, একটি ল্যাপটপ বিক্রি হবে। দ্য ল্যাপটপ হ্যাজ দ্য ফলোইং ফিচার্স, ল্যাপটপটির রয়েছে, আচ্ছা তোমরা তো অনেকে ক্রেতা দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ যার না তার যে সব নিবা। আচ্ছা ঠিক আছে, আকাশ খানের সাথে যোগাযোগ করো, এই মোবাইল নম্বরে রিং দিয়ে আমার কথা বললো, ঠিক আছে? আচ্ছা, ল্যাপটপ উইল বি সোল্ড, একটি ল্যাপটপ বিক্রি হবে। দ্য ল্যাপটপ উইল বি সোল্ড, দ্য ল্যাপটপ হ্যাজ দ্য ফলোইং ফিচার্স, একটা মডেলের নাম দিলাম, মডেল স্যামসাং। এটা তোমার যদি মনে হয় যে তোমার একটা মডেলের নাম দিবে তুমি, সেটা তোমার নাম দিয়ে দিতে পারো, অথবা হিরো আলম 5588 এটাও দিতে পারো। মানে এই মডেল যে এগুলো খালি খালি মানে জাস্ট বানাইয়া, ঠিক আছে, যেগুলো পৃথিবীতে নাই, ঠিক আছে এটা। আচ্ছা, তো 1 টেরা হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট, র্যাম হচ্ছে 4 জিবি। এখন 4 জিবি র্যাম চলে না, 16 জিবি র্যাম দিলে ভালো হয়। আচ্ছা, 21 ইঞ্চি কালার মনিটর, প্রাইস নেগোশিয়েবল। আচ্ছা, আচ্ছা তারপর আসো তোমার এক্সাম্পল 4। এবার আকাশ খানের মোবাইল বিক্রি করে দেবো। দেখো মোবাইলের কি অবস্থা। মোবাইল উইল বি সল্ভড, দ্য মোবাইল ফোন হ্যাজ দ্য ফলোইং ফিচার্স, মোবাইল ফোনটি রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য। মডেল স্যামসাং এত, 64 জিবি মেমোরি, 4 জিবি র্যাম, 5 ইঞ্চি কালার মনিটর, কালার ডিসপ্লে সরি, আর হচ্ছে প্রাইস নেগোশিয়েবল, দাম আলোচনা সাপেক্ষ। তো আকাশ খানের ঘটি বেটি সব বিক্রি করে দিলাম, এখন আকাশ খান মোটামুটি দেউলিয়া বলা যায়। তো আমরা এরকম করে কোনো বিক্রয় বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট যদি লিখি, এইটা ফলো করে আমরা লিখতে পারবো। এর বেশি দিব না আজকে, যদি আমি সব আলোচনার কথা বলেছিলাম, কিন্তু সব আলোচনা করলে বেশি হয়ে যাবে, পরের দিন না হয় বাকিটুকু আলোচনা করব। তোমরা এই বিক্রয় বিষয়ক অ্যাডভার্টাইজমেন্টটি বাসায় লিখবে। তোমরা অনেকে বলেছো যে এই মানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পড়তে হবে কিনা, বিষয়টা একটু খেয়াল করো। আমাদের সিচুয়েশনাল রাইটিং কয়টা? দেখো সিচুয়েশনাল রাইটিং হচ্ছে আমাদের 5টা। কয়টা? 5টা সিচুয়েশনাল রাইটিং বলে এটাকে। তো সিচুয়েশনাল রাইটিং আমাদের 5টা আছে সিলেবাসে। প্রথমত আছে কি বলো? প্রথমত আছে নোটিশ, দ্বিতীয়ত আছে পোস্টার, তৃতীয়ত আছে অ্যাডভার্টাইজমেন্ট, চতুর্থত আছে মেমো, পঞ্চমত আছে স্লোগান। এই 5টা আইটেম আমাদের সিলেবাসে আছে। এখন মনে করো এবছর তোমরা মনে করো এখান থেকে যে কোনো 2টি আসবে, তোমাকে লিখতে হবে কয়টা? একটা, তোমার ইচ্ছা। এখন আমরা তো নিশ্চিত না যে কোন 2টা আসবে, তাই না? আমরা কি নিশ্চিত যে কোন 2টা আসবে? এমনও তো হতে পারে যে এবছর মেমো দিয়ে দিল, সে একটা মেমো দিয়ে দিল, একটা স্লোগান দিয়ে দিল, ধরো এই 2টা দিয়ে দিল, তোমাকে এই 2টার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এমন তো আর না জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার সাথে চুক্তিবদ্ধ না যে তোমার নোটিশ পোস্টারই দিতে হবে, এরকম তো না। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার সাথে চুক্তিবদ্ধ, বলো চুক্তিবদ্ধ না। তারা 5টা জিনিস সিলেবাসে রেখেছেন, তোমাকে 5টা জিনিসই পড়া উচিত, ব্যাপারটা এরকম। তো এখন মনে করো 2টো আসবে, আমরা একটা বাদ দিতে পারি বড় জোর, কিন্তু 4টা বিষয়ে আমাদের আইডিয়া থাকা অত্যন্ত জরুরি। কেন জরুরি? আমরা এবছরের ডিগ্রি পরীক্ষার কথা একটু চিন্তা করি। ডিগ্রি পরীক্ষার্থীরা ওরা সাধারণত দুটো জিনিসের উপর প্রস্তুতি নেয়, বড় জোর 3টা, মানে 2টো জিনিসের উপর প্রস্তুতি নেয়, কারণ ওদের কখনোই নোটিশ আসে না, তাই ওরা নোটিশ কখনো পড়ে না। ডিগ্রির ছাত্রছাত্রী ওদেরও কিন্তু এই 5টাই আছে সিলেবাসে, তোমাদেরও যা ওদেরও তাই। কিন্তু ওরা পরে কোনটা ওরা পরে হচ্ছে পোস্টার, আর পরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু এবছর ওদেরকে ফাঁকি দিয়ে স্লোগান আসছে পরীক্ষায়। স্লোগান তোমাদের তো এই সিচুয়েশনালের 4 নম্বর, ওদের 10 নম্বর। চিন্তা করে দেখো, স্লোগান আসছে, তাহলে ওরা কতটা টাস্কি খাইছে, মানে স্লোগান আসায়, পোস্টার না আসায়।
ওরা কিন্তু হোয়াট ইজ দিস হয়ে গেছে, এখন কি করবে? মনে করো যারা স্লোগান একটু পড়ে গেছে বাসায়, যাদের একটু আইডিয়া ছিল, তারা তো মনে করো কিছুটা লিখেছে, যাদের আইডিয়া ছিল না তাহলে 10টা নম্বর মিস হয়ে গেল। তো ব্যাপারটা এই, আমাদেরকে যেহেতু ছোট ছোট আইটেম, একটা দিয়ে অনেকগুলো লেখা যায়, স্লোগান জাস্ট একটা স্লোগান পড়লে তুমি সব লিখতে পারবে। হ্যাঁ, মনে করো আমাদের নোটিশ হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট এই যে পড়তেছি, আর স্লোগান বিষয়টা যদি তোমরা একটু দেখতে চাও, আমি তোমাকে স্লোগানটা এক পলক দেখাই। স্লোগান জিনিসটা কি? স্লোগান হচ্ছে দুনিয়ার সব থেকে সহজ আইটেম। দেখো স্লোগান জিনিসটা কি। স্লোগান হচ্ছে এই একটা স্লোগান পড়লে দুনিয়াদারের সব স্লোগান তুমি লিখতে পারবা। এই যে একটা জাস্ট এই যে একটা বক্স দেখতে পাচ্ছ না, যে এই বক্সের জায়গায় কি করবা, এই বক্সের জায়গায় তোমার স্লোগান, জাস্ট কি বলে, বক্সের জায়গায় তুমি স্লোগানের যে বিষয়টা, যে বিষয় সম্পর্কে স্লোগান লিখতে যাচ্ছ, এখানে জাস্ট লিখে দিলে একটা স্লোগান লিখতে হবে, আর কোনো পড়ার দরকার নাই। ক্লিয়ার? আমাদের পরীক্ষায় কখনো কোনো 4টা স্লোগান লিখতে বলে, কখনো কখনো একটা স্লোগান লিখতে বলে। তো যাই হোক, আমাদের 4টা স্লোগানই আসে সাধারণত। তো 4টা স্লোগান লেখার ক্ষেত্রে এই 4টা স্লোগান আমাদের আসতেই পারে পরীক্ষায়। সো আমরা 4টা যে আইটেম, আমাদের 4টা আইটেমটাই আমাদেরকে করতে হবে, তাই না? আমরা প্রথমত হচ্ছে আমাদের কি করতে হবে, যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা পড়তেছি এখন, আমরা নোটিশ পোস্টার শেষ করেছি, অ্যাডভার্টাইজমেন্ট এখন পড়তেছি, এরপর আমরা স্লোগানটাও পড়বো। ঠিক আছে, 4টা আইটেম মূলত আমরা পড়বো। আগামী দিন আমরা সেটা সম্পর্কে আলোচনা করবো। তো আজকে আমাদের পড়া হচ্ছে কি থাকলো সবাই, 14 নম্বর ক্লাসে দেখো আর্টিকেল এ এন, আর ডব্লিউএস তো শেষ হয়ে গেল। আর অ্যান্টোনিম হচ্ছে তোমার কত, 131 থেকে 141। অ্যাডভার্টাইজমেন্ট সব না, শুধু বিক্রয় বিষয়গুলো পড়বা। আর আগামী ক্লাসের যে ক্লাস, আগামীকাল ইনশাআল্লাহ 15 নম্বর ক্লাস হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।